ওকে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট আমরা আলোচনা করেছিলাম এইটা বোঝাতে না, যে আমরা টাইপস অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করছিলাম। নেটওয়ার্ক কম্পোনেন্টটা আলোচনা করার মধ্যে আমরা টাইপস অফ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছিলাম, যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এবং আরেকটা জিনিস নিয়ে যে সেকেন্ড সেটা নিয়ে আলাপ করেছিলাম, যে নেটওয়ার্ক কম্পিউটিং, যেখানে আমরা টরেন্টের এক্সাম্পলটা ইউজ করেছিলাম। তাই না, যে ওভার দ্য নেটওয়ার্ক অন্য কম্পিউটারের যে কম্পিউটিং রিসোর্স, কিছু কিছু সফটওয়্যারের সাহায্যে ওই ধরনের রিসোর্স গুলাকে ইউজ করে কম্পিউটিং করা হয়, যাতে আমরা মাল্টিপল রিসোর্স দিয়ে ফাস্টার কোনো একটা প্রসেসিং করতে পারি, অথবা মাল্টিপল রিসোর্স ইউজ করে বেটার স্টোরেজ অ্যাভেল করতে পারি। সেরকম সময় আমরা যখন অন্য কম্পিউটারের স্টোরেজ অথবা প্রসেসিং অথবা অন্য কোনো রিসোর্সকে, কম্পিউটিং রিসোর্সকে ব্যবহার করে ওভার দ্য নেটওয়ার্ক, এটা আমরা কতদিন আলাপ করেছিলাম। তো গত ক্লাস পর্যন্ত কি কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন ছিল এরপরে? যদি না থাকে আজকের বাকিটুকু শুরু করে দিই ইনশাআল্লাহ। ওকে, আমরা বিভিন্ন আলাপে গত ক্লাসে আমরা ইন্টারনেট, ভিস্যাট, হ্যাঁ, ফাইবার অপটিক, যে সিএমই-ভি4 ইন্টারনেটের কানেক্টিভিটি, বিভিন্ন মিডিয়াম নিয়ে আলোচনা করেছিলাম কিছুটুকু। তো আমরা এবার এটা দিয়ে আরেকটু এক্সটেন্ডেড কিছু, যে মিডিয়া বলে আর কি, যে মিডিয়া অর্থাৎ একটা নেটওয়ার্ক হচ্ছে কানেক্টিভিটি, ইন্টারনেট হোক, ল্যান হোক, ওয়্যান হোক, আমরা যেগুলো আলাপ করেছিলাম সেগুলো সবকটা হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি মানে হচ্ছে গিয়ে দুইটা বা একাধিক অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা সাথে একটা কানেকশন থাকবে। এখন কানেকশনটা দিয়ে কি যাবে? সিগন্যাল যাবে বা ইনফরমেশন যাবে। সেই ইনফরমেশন যাওয়ার জন্য যে কোনো একটা কানেক্টিভিটি, আমার সেই ইলেকট্রিসিটি, আমাদের যে এই যে ইলেকট্রিসিটি বাল্ব গুলা জ্বলছে, এসি চলছে, বা যে কোনো অ্যাপ্লায়েন্স যখন চলতেছে, তখন ওর মধ্যে ইলেকট্রিসিটি পৌঁছাচ্ছে। আমি যখন সুইচ অন করতেছি সুইচ বোর্ডে, তখন বাকি গিয়ে ওই অ্যাপ্লায়েন্স ইলেকট্রিসিটি যাচ্ছে। কিন্তু যাওয়ার জন্য আমাদের কি করে, কপার কেবল, তামার তার, এই কপার ওয়্যার দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। এইখানে যদি কোনো কেবল না থাকতো বা কোনো কিছু না থাকতো, তাহলে ইলেকট্রিসিটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে পৌঁছাতে পারতো না, তো কোনো অ্যাপ্লায়েন্সও কাজ করতো না। সিমিলারলি ইনফরমেশনকেও আসলে ট্রাভেল করার জন্য কোনো না কোনো একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা ইনফরমেশনটাকে ইলেকট্রিসিটি কোনো মাস নাই, এনার্জি, ইনফরমেশন নট ইভেন এনার্জি। এটা তো বুঝি, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি, একটা বলি আমরা মাস, MASS মাস ইংরেজিতে, আর একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে শক্তি, আর একটা হচ্ছে বস্তু বা পদার্থ। মাস হচ্ছে কি যে কোনো একটা পদার্থ, আর হচ্ছে কি কিছু জিনিস এক্সিস্ট করে পৃথিবীতে যেগুলো হচ্ছে শক্তি। রিমোটটা, এটা কি দিয়ে, প্লাস্টিক, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দেয়ার ইজ এ মাস। এটাকে আলটিমেটলি আমি ওয়েট করতে পারবো, এটা একটা ওজন আছে, টাচ করতে পারবো, এটা একটা এক্সিস্টেন্স আছে ফিজিক্যাল। বাট এই ইলেকট্রিসিটি, এই রিমোট কন্ট্রোলের ভিতরে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার মধ্যে ইলেকট্রিসিটি, এখন ইলেকট্রিসিটি যেটুকু আছে, যদি ব্যাটারিটা শেষ হয়ে যায়, ধরেন আমি এই রিমোটটাকে ওজন করছি, কথার কথা এটা 300 গ্রাম ওজন হইলো, যখন এটা ফুল চার্জ আছে, ইলেকট্রিসিটি যখন পুরোপুরি ইলেকট্রিসিটি আছে, চার্জ শেষ হয়ে নতুন ব্যাটারি লাগিয়েছি, এবার ব্যাটারি শেষ হয়ে গেল কয়েকদিন পরে ইউজ করতে করতে, তার মানে কি ইলেকট্রিসিটিটুকু শেষ হয়ে গেল, বা এখানে নাই ইলেকট্রিসিটিটুকু যেটুকু স্টোর ছিল। আমি যদি তখন আবার ওজন করি, তখন কি এটা 300 গ্রামের চেয়ে কম হবে? তখন এটা 300 গ্রামের চেয়ে কম হবে না, আলটিমেটলি 300 গ্রামই হবে। এর কারণ কি? কারণ এইখানে যে ইলেকট্রিসিটিটা যেটা আগে ছিল, এখন যেটা নাই, সেটা আসলে কোনো ওজন নাই, সেটার কোনো বাস্তবিক কোনো মাস নাই। সেটা হচ্ছে কি, বাট সেটা তো একটা ছিল এবং এখন নাই, তার মানে তার এক্সিস্টেন্স আছে। সেইটাকে বলি আমরা হচ্ছে এনার্জি। ঠিক সেরকম এনার্জি, আমি সরি একটু একটু লোয়ার লেভেল ইয়েতে যাচ্ছি, নলেজে আলোচনা থেকে এটা করে আসতেছি, কারণ আমাদের নেটওয়ার্ক মিডিয়াম বুঝতে গেলে আমাদের আসলে এই ধরনের কিছু জিনিস আসবে, আলোচনায় আসবে। আমি কিছু ফিজিক্স, আসলে একদম ফিজিক্স যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, তাদের জন্য আমি একটু বেসিক থেকে কথাটা বলে আসতেছি। হুম, আচ্ছা, যেটা বলছিলাম,
যে এটাতে যেমন এনার্জি আছে কিন্তু মাস নাই, এই ইলেকট্রিসিটিটা ঠিক এনার্জি, এরকম ইলেকট্রিসিটির মতো এনার্জি আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে যেমন আলো, লাইট। আমাদের এনার্জি হচ্ছে সাউন্ড। সাউন্ড, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কখনো ওজন করা যাবে না, বাট সাউন্ড ইজ দেয়ার, তাই না? নাহলে আমার কথা আপনারা বুঝতে পারতেন না, আমার কথা আপনারা শুনতে পারতেন না, আমাকে দেখতে পারতেন না। আলো না, আলো যদি এনার্জি না থাকতো, লাইট। ঠিক সেরকম সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি, কাইনেটিক এনার্জি বলে একটা এনার্জি আছে। কাইনেটিক মানে গতি এনার্জি। হ্যাঁ, যে কোনো কিছুর গতি, গতিটাও একটা এনার্জি। তো এই ধরনের কিছু এনার্জি আছে, কিছু মাস আছে। এখন এই যে আমরা ইনফরমেশন যেটাকে বলতেছি, যে তথ্য, ডেটা, এই ইনফরমেশনটা ইজ আরো ভার্চুয়াল এন্টিটি। এর আসলে এক্সিস্টেন্স বলেই তেমন কিছু নাই বোঝার মতো, মানে এক্সিস্টেন্স উপলব্ধি করার মতো কোনো উপায় নেই। ইলেকট্রিসিটি যেমন একটা এনার্জি, যেটাকে ওজন করতে পারি না, ধরতে পারি না বটে, বাট আপনাকে যদি শক এখানে আঙ্গুলের মধ্যে দেওয়া হয়, ইউ উইল বি এবল টু ফিল ইট। বাট আমি যদি আপনার আঙ্গুলের কাছে কিছু ইনফরমেশন এনে দিই, ইউ ওন্ট বি এবল টু ফিল ইট। তার মানে ইনফরমেশন নিজে কোনো এনার্জি না, কোন এন্টিটি না। কিন্তু ইনফরমেশনকে যদি ট্রাভেল করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, যদি স্টোর থাকতে হয় কোথাও, তাহলে দ্যাট নিডস টু বি কনভার্টেড, অর দ্যাট নিডস টু বি, এটাকে বলা হচ্ছে কি যে তার ঘাড়ে চেপে বসা। হ্যাঁ, যে একটা এনার্জির ঘাড়ে চেপে বসতে হয়, আদারওয়াইজ ইনফরমেশনটা আমি ট্রান্সফার করবো কি করে? যেমন আমরা যখন এই যে কম্পিউটারে যে এখন ইউজ করতেছি, সে আমার যদি কেবল নেটওয়ার্ক থাকে, একটা ওয়্যার্ড নেটওয়ার্ক থাকে, তাহলে আমার এখানে যে ইনফরমেশনটা যাবে সেটা একটা, আমরা জানি অনেকে বাইনারি কোড দিয়ে যায়, তাহলে 10001101 এরকম করে একটা সিগন্যাল। বাট 101100টা কি? আলটিমেটলি যখন আমি ট্রান্সফার করি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে এই ইনফরমেশনটা, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন এটা আসলে টিপিক্যালি কমনলি ইলেকট্রিক্যাল ইম্পালস হিসেবে যায়, একটা ইলেকট্রিসিটি হিসেবে যায়। ইলেকট্রিসিটির পালস আছে নাই, আছে আছে নাই নাই, এরকম করে যখন এটা মসকোডের মতো এরকম করতে থাকে, তখন এইটাকে অপর এন্ড রিসিভ করে, এই ইলেকট্রিসিটিটাকে রিসিভ করে ট্রান্সলেট ব্যাক করে ইনটু ইনফরমেশন। দ্যাট ইজ হাউ ইনফরমেশন ট্রাভেলস। ঠিক সেরকম আগে আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে সিডি রমের ভিতরে কিভাবে কোনো ইনফরমেশন থাকে, হার্ড ডিস্কের ভিতরে কিভাবে ইনফরমেশন থাকে। আমরা বলেছিলাম যে ওর মধ্যে অনেক ট্র্যাক থাকে, ট্র্যাকের মধ্যে লেজার দিয়ে সিডি রমের ভিতরে, সিডির ভিতরে গর্ত গর্ত করা হয়, সো দ্যাট এখানে 1 আর 0 যাতে বোঝা যায় যে যে গর্ত আছে মানে হচ্ছে কি 1, গর্ত নাই মানে হচ্ছে কি 0। গর্ত থাকলে কি হয়, ওর মধ্যে একটা রিডারের কাছে একটা লেজার লাইট থাকে এবং আরেক পাশে একটা সেন্সর। যখন লেজার পয়েন্টারটা ওখানে যায়, খুব সূক্ষ্ম লেজার, গর্ত যদি থাকে তাহলে ওটা রিফ্লেকশন করে গিয়ে সেন্সরে আলোটা পড়ে। আর যদি গর্ত না থাকে তাহলে আলো পড়ে না। সেই ক্ষেত্রে সেন্সর বুঝতে পারে, রিড করে যেখানে 1 আছে এখানে 0 আছে। তাহলে চিন্তা করেন, সেই একই ইনফরমেশন 1 আর 0 আমরা এবার ইলেকট্রিসিটি না কি দিয়ে পাস করলাম? লাইট দিয়ে। আলো আছে নাই, আলো আছে আছে নাই নাই, তাই দিয়ে আমরা ইনফরমেশন ট্রান্সলেট করলাম। তার মানে ইনফরমেশন আলোর ঘাড়ে চেপে বসছিল, এর আগে ইনফরমেশন ইলেকট্রিসিটির ঘাড়ে চেপে বসছিল। সো এই যে আলো, না ইলেকট্রিসিটি, না সাউন্ড, না মাইক্রোওয়েভ, না ভাইব্রেশন, না কাইনেটিক এনার্জি, এই যে এনার্জি গুলা, এই এনার্জিটা আমি কোনটা ব্যবহার করতেছি কোন জায়গায় পৌঁছানোর জন্য, সেইটার উপরে ডিপেন্ড করে আমাদের মিডিয়াম তৈরি হয়। মিডিয়াম বলতে মাধ্যম। এখন শুনতে একটু অবাক লাগতে পারে যে তাহলে মাধ্যম, আমরা তো নর্মালি কেবল দিয়েই করি। হ্যাঁ, টিপিক্যালি আমরা কেবল দিয়ে করি। সেই কেবলও দুই রকমের হয় এখন। একটা হচ্ছে ইলেকট্রিক কেবল, তামার তার দিয়ে, সেটা আমরা আলোচনা করব কিভাবে করে আমরা ইলেকট্রিসিটি পাস করে ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নিই। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করলাম যে CBV4। হ্যাঁ, সাবমেরিন কেবল যেটাকে বলি, সাবমেরিন কেবলের ভিতরে কি হয়, ফাইবার অপটিক, ওখান দিয়ে একরকম ভাবে যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নাই, ওখানে অন্য জিনিস আছে। হ্যাঁ, ওখানে অপটিক মানে হচ্ছে কি আলো, ওটা আমরা আলোচনা করব। আর একটা দেখছি আলাপ করেছিলাম আমরা ভিস্যাট, স্যাটেলাইট। স্যার ফাইবার কেবলটা বলতে ওটা কি স্যাটেলাইট সরাসরি ইয়ার থেকে আসছে? আর্থে যখন কোথা থেকে, সরি আবার বলেন, ফাইবার স্যার কেবলটা আবার বলেন। ফাইবার কেবলটা কি সরাসরি আপনার ওই স্যাটেলাইট থেকে মানে এইরকম মানে এইরকম এই টাইপের মানে সমুদ্র থেকে যেটা আসছে ওই টাইপের? আরে না, মানে
আপনি কি বলতে চান যে কেবল দিয়ে দিই? সরি, সেটা আবার করেন, আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। রোল 59, আপনি আবার একটু কোশ্চেনটা করেন। স্যার পাইপের পাইপের কেবল আমার বলতে কথা কি শোনা রকম যাচ্ছে না? কেবল এটা? স্যার এক নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা, এটা চলছে আমরা স্যার। আসবো, আমরা আসবো, কোনো অসুবিধা নেই, আমরা আসবো ফাইবার কেবলটা আমরা ডিটেইল আলাপ করবো ইনশাআল্লাহ। খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, খুব মজার জিনিস। জাস্ট এইটুকু বলে রাখতেছি, আমি ইনিশিয়াল আইডিয়াটা দিচ্ছি যে দেখেন মিডিয়াম কি জিনিস। মিডিয়াম হচ্ছে কি যে ওয়েতে ইনফরমেশন ট্রাভেল করবে, আর ট্রাভেল করার জন্য আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম যে ইনফরমেশনের কোনো এন্টিটি নাই। সো ইনফরমেশন এনার্জির উপর ডিপেন্ড করে, সেই এনার্জিতে কনভার্ট করে সেই এনার্জিটা আমরা ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায়। সেই এনার্জিটা হতে পারে লাইট, সেটা হতে পারে সাউন্ড, সেটা হতে পারে ভাইব্রেশন, সেটা হতে পারে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে ইলেকট্রিসিটি। সো ওই এনার্জিটাকে ট্রান্সফার করার মাধ্যমে আমরা ইনফরমেশনকে ট্রান্সফার করি। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু ডিসকাস এই মোমেন্ট পর্যন্ত। এরপর আমরা আসবো যখন স্যার তাহলে মিডিয়ামের। মাস্ক স্যার কোনটা? আবার বলেন তাহলে। স্যার মাস্ক বলেছিলেন ওটা কোনটা স্যার? মাস্ক, মাস্ক, মাস্ক আমি ধরতে পারতেছি না, মাস্ক বলেছিলাম কি না অন্য কিছু বলেছিলাম? আচ্ছা, আমার মনে হয় আমরা এখন মিডিয়াম যখন ডিটেল আলাপ করবো তখন ওটা চলে আসবে। হ্যাঁ, তারপর আপনি আবার আমাকে তখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাসলিমা। আচ্ছা, so যেটা বলছিলাম যে এই মিডিয়াম গুলা এনার্জি টাইপের উপর ডিপেন্ড করবে, ভ্যারি করবে। সো প্রথমে আসেন আমরা দুই রকম ভাগে ভাগ করি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে। যে কোনো কানেক্টিভিটি একটা হতে পারে কেবল আছে, সেই কেবলটা যেই নেচারের কেবলই হোক। একটা হচ্ছে কেবল আছে আর একটা হচ্ছে কেবল নাই, কোনো তার নাই। আছে না, এই যে আমরা মোবাইলে কথা বলতেছি, মোবাইল ফোনে কথা বলতেছি, এখানে তো ইনফরমেশন আসতেছে, আমরা যে ডেটা ইন্টারনেট ব্রাউজ করতেছি মোবাইল ফোনে, কোনো তার তো কানেক্টেড নাই, স্যার আমরা না তো ফাইবার ব্লুটুথ, অপটিক না স্যার আমরা তো কপার ওয়্যার, ব্লুটুথ দিয়ে তো তার। কানেকশন করি, অনেক সময় ব্লুটুথ দিয়ে তো করা এক্স্যাক্টলি, হয়। ব্লুটুথ দিয়েও কানেকশন করি, রাইট? ব্লুটুথ দিয়ে কানেকশন করি, আমরা এমনিতেই ওয়াইফাই দিয়ে কানেকশন করি নর্মালি, তারপর হচ্ছে কি মোবাইল নেটওয়ার্ক দিয়ে কানেকশন করি। কোনোটাই তো তার নাই আমার মোবাইল সেট পর্যন্ত বা ডিভাইস পর্যন্ত, কোনোটা তার নাই। তার মানে ওই জি ধরনের স্যার। কানেকশনকে আমরা কি বলতেছি? ওয়্যারলেস কানেকশন। জি স্যার। আর যেটা তার দিয়ে যেমন আমরা নেটওয়ার্ক কেবল থাকে অনেক জায়গায়, আমার ওয়্যার্ড কানেকশন বা ওয়্যার্ড নেটওয়ার্ক, যদি নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে ওয়্যার্ড নেটওয়ার্ক বলবো, যেটা তার দিয়ে কানেক্টেড। ওকে, তাহলে দুই ভাগে ভাগ করে ফেলাম, একটা হচ্ছে তার সহ, একটা হচ্ছে তার ছাড়া। এবার তার শহর মধ্যে তিন ধরনের, অনেক রকমের হইতে পারে, আরো অনেক রকমের হইতে পারে, এক্সপেরিমেন্টাল বা খুব স্পেশাল পারপাস কেবল অনেক রকমের হয়। বাট নেটওয়ার্কের জন্য তিন ধরনের কমন কেবলিং আমরা দেখি। এই তিন ধরনের কেবলিং এখানে লেখা। একটাকে বলতেছি আমরা টুইস্টেড পেয়ার ওয়্যার, একটাকে বলছে কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক। আমরা প্রথমে কোয়াক্সিয়াল কেবলটা হচ্ছে সবচেয়ে পুরানো, আমরা কোয়াক্সিয়াল কেবল দিয়ে আলোচনাটা শুরু করি। আপনারা ডিশ লাইনের তার দেখছেন? জি স্যার। ওইটা নর্মালি কিরকম থাকে? কালো রঙের থাকে। জি স্যার। ওইটার ভিতরে কখনো দেখছেন যে কেবলটা কিভাবে থাকে? ভিতরে কেবলটা দুইটা কেবল থাকে, দুইটা কপার কেবল থাকে, তামার। কপার কিন্তু ইলেকট্রিসিটি পরিবাহী খুব ভালো, যে কারণে কপার ওয়্যার থাকে। দুইটা কপার ওয়্যার থাকে। কিভাবে থাকে? একটা থাকে হচ্ছে কি দেখবেন মোটা একটা প্লাস্টিকের মাঝখানে চিকন একটা পিনের মতো একটা কেবল, হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ। আরেকটা কেবল থাকে ওই মোটা প্লাস্টিকটার চারিদিকে একটা নেটের মতো, জালের মতো জড়ানো কেবল থাকে। তার মানে একটা ওয়্যারের ভিতরে দুইটা কেবল থাকে, দুইটা কপার ওয়্যার থাকে। একটা থাকে সেন্টারে পিনের মতো শক্ত, মানে পিনের মতো। আরেকটা কেবল থাকে হচ্ছে কি চারিদিকে জালের মতো। কেন এটা এরকম? এটা একটা কেবল যেটা দিয়ে ডেটা আদান প্রদান করা যায়, ইলেকট্রিসিটি কেবলে, মানে যেমন ডাটা আদান প্রদান, ইলেকট্রিসিটি আদান প্রদান করা যায়। এই কেবলটা তো ইলেকট্রিসিটি যায়, বাট পাঠাতে চাচ্ছে রিসিভার যাতে এটা বুঝতে পারে। হ্যাঁ, তো প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে এরকম যে এইখানে এই যে কোয়াক্সিয়াল কেবলটা আমরা দেখি, এই যে কোয়াক্সিয়াল কেবলটা আমরা দেখি, এই কোয়াক্সিয়াল কেবলের স্ট্রাকচারটা এরকম কেন? মাঝখানে একটা কেবল, চারদিকে একটা কেন? আমাদের নর্মাল ইলেকট্রিসিটি কেবল কিরকম? এটা যদি ছিলিয়ে আমরা নর্মাল ইলেকট্রিসিটি কেবল যদি আমরা আনর্যাপ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? দুইটা কপার ওয়্যার পাবো, একটা লাল একটা নীল, একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু দুইটাই একই রকম দেখতে, হয়তো কালার ডিফারেন্ট, উপরে রাবারের কালারটা ডিফারেন্ট, বাট ভিতরের কেবলটা একই সমান মোটা,
একই রকম পাশাপাশি চলে গেছে, ওটা তো ইলেকট্রিসিটি যায়, কপার ওয়্যার। তাহলে আমরা কেন ইলেকট্রিক নর্মাল ওয়্যার ইউজ না করে এই ধরনের একটা কেবল ইউজ করি, কোএক্সিয়াল, যেটা আমি বললাম যে মোটা কেবল, যেটার মধ্যে একটা নেটের মতো একটা মাছ রয়েছে? এই কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কেউ কি বলতে পারবেন আমাকে যে কি কারণ হতে পারে? কেউ বলতে পারবেন? জাস্ট গেস করেন যে আমরা নর্মাল ইলেকট্রিক কেবল দিয়ে গেলে কি হইতো, কি হইতে পারে? আমি ইমেজ গুলা একটু বের করি। আচ্ছা, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমার না কথা স্যার। কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি কেন জানি বুঝতেছি না। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আচ্ছা, আমি কেন জানি মনে হচ্ছিল যে আমার কথা শোনা যাচ্ছে স্যার, জানি না, ওটা আসলে বুঝি নাই, জানি না তো কেন এভাবে কেবল ও না, হয়, এই জন্য ঠিক কোনো আছে, অ্যান্সার। না ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, বাট আমি আবার কয়েকজনের কথাই তো ভেঙে ভেঙে আসছিল, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আমার কথা কি সারাক্ষণ ভেঙে যাচ্ছে কিনা, আবার তাহলে তো শুধু শুধু কথা বলে যাচ্ছে, এই জন্য। স্যার শুরুর দিকে একটু ভেঙে ভেঙে আসতেছিল, ও, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমি আমার পুরো স্ক্রিনটাই শেয়ার করি, সো দ্যাট ডেস্কটপ 1, ওকে, ডেস্কটপ 1, let me share this one. আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আমি কিছু ইমেজ দেখা যাচ্ছে কি কেবলে? জি স্যার, জি কিছু স্যার, ইমেজ দেখা জি যাচ্ছে, স্যার। স্যার, ওই যে ডিসের কেবল গুলা। রাইট, হ্যাঁ, ডিশের কেবলটা যেটা আমি আলোচনা করতেছিলাম সেই জিনিস দেখা যাচ্ছে। বিক্রম প্রজেক্ট কেবল দেখা যায় না, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে হচ্ছে কি, দেখা যাচ্ছে এখানে যে ডিশের কেবলটা দেখা যাচ্ছে, তাই না? এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে কোএক্সিয়াল কেবলে দেখেন যে মাঝখানে এই যে এই কেবলটাকে যদি আমরা বড় করে দেখি, এই পাশে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি কি যে একটা যে নেটের মতো কেবল, আর একটা দেখতে হচ্ছে কি পিনের মতো কেবল, আমি যেটা বলছিলাম, জি তাই না? স্যার। জি স্যার। এইটার কারণটা কি জানেন? আমরা ধরেন রেগুলার যে আমি ইলেকট্রিক কেবল যদি বলি, রেগুলার ইলেকট্রিক কেবলে কি হয়, এরকম দুইটা তার থাকে, তাই না? এই যে এখানে যে দুইটা তার দেখছি, এরকম দুইটা তার, এখানে তো ভাগ ভাগ করা, হয়তো অনেক সময় এরকম ভাগ থাকে না, একটা সিঙ্গেল পিন থাকে, এই যে এখানে যেরকম দেখছি, তাই না? তিনটা কেবল দেখতেছি একটা আর্থিং এর, এখানে যে বড় করা ছবিটা, এই বড় করা ছবিটা তিনটা পিন দেখতেছি আমরা। এই কেবলটা দিয়েও তো ইলেকট্রিসিটি যায়, আমি তো সিগন্যাল এটা দিয়েও পাঠাতে পারতাম, ওই কোএক্সিয়াল কেবল দিয়ে না পাঠায়। এইটার সমস্যা হচ্ছে কি দুইটা। ইলেকট্রিসিটি আমরা যখন নর্মালি অ্যাপ্লায়েন্সে, এই যে হাউস হোল্ড বিভিন্ন অ্যাপ্লায়েন্স ইলেকট্রিসিটি ইউজ করি, তখন ইলেকট্রিসিটির ভোল্টেজ কত জানেন? 220 ভোল্ট। আমেরিকায় গেলে ওটা হচ্ছে 110 ভোল্ট। কিন্তু 110, 220 এর নিচে আসলে ভোল্টেজ না, অনেক হাই পাওয়ার লাগে। সেইটার জন্য এই ইলেকট্রিসিটি কেবলগুলা যখন এক মাথা থেকে আরেক মাথায় যখন ইলেকট্রিসিটি পাঠানো হয়, আমি বলছিলাম না এনার্জিটা যখন এক মাথা থেকে 110 ভোল্ট বা 220 ভোল্ট বাংলাদেশের কনটেক্সটই ধরেন, তখন 220 ভোল্ট যদি আরেক মাথায় পাইতে হয়, তাহলে এই মাথায় সাধারণত পাঠানো হয় 240 ভোল্টের মতো, 230 থেকে 240 ভোল্ট। কেন? কারণ এই যে কেবলটা যাচ্ছে ইলেকট্রিসিটিটা কেবল দিয়ে, ইলেকট্রিসিটি যেতে যেতে কিছু ইলেকট্রিসিটির ওয়েস্টেজ হয়। সেই ইলেকট্রিসিটির ওয়েস্টেজটা কিভাবে হয়? ইলেকট্রিক এনার্জি থেকে কিছু ইলেকট্রিসিটি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ গরম, তাপটা একটু গরম হয়ে যায়। এই যে গরমে যে হিটটা তৈরি হলো, এই হিটটা ইলেকট্রিসিটিকে হিটে কনভার্ট হয়ে কিছু তৈরি গেল। তাহলে অন্য মাথায় যখন ইলেকট্রিসিটি পৌঁছাবে, তখন কিছু ইলেকট্রিসিটি এখন কম হবে, আগের চেয়ে যতটুকু ইলেকট্রিসিটি শুরু করেছিল জার্নি তার চেয়ে কম হবে। এখন যদি 220 ভোল্টের ইলেকট্রিসিটি যায়, তাতে যদি 5 ভোল্ট কমে যায়, 10 ভোল্ট কমে যায়, তাও বাতি জ্বলবে, ফ্যান চলবে, কারণ তাদের টলারেন্স, তাদের কনজাম্পশনের পরিমাণ অনেক বেশি, তাদের টলারেন্স অনেক বেশি।
একটু বেশ কম হইলে তাদের কিছু যায় আসে না। হোয়াট অ্যাবাউট ইনফরমেশন? আমরা যখন কম্পিউটার কম্পোনেন্ট পড়ছিলাম তখন আমরা পাওয়ার সাপ্লাই পড়ার সময় আলোচনা করছিলাম যে কম্পোনেন্টের ভিতরে, কম্পিউটারের ভিতরে ইনফরমেশন যখন যাতায়াত করে তার ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম হচ্ছে কি 5.5 ভোল্ট। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ ফর ডেটা। তার চেয়েও অনেক কম কম ভোল্টেজে ডেটা আদান প্রদান হয়। এখন এই 5.5 ভোল্টই যদি আমি এই তারের এক মাথা দিয়ে দিই এবং 100 ফিট দূরে আবার ওটা ইনফরমেশনটা নিতে যাই যে ইলেকট্রিসিটি আছে নাই, অল্প একটু ইলেকট্রিসিটি, একটা করে ফোটা ইলেকট্রিসিটি, তার মধ্যে যদি 10 ভোল্ট হারানোর ক্যাপাসিটি থাকে তারের, তাহলে ওই মাথায় গিয়ে আমি আর ইনফরমেশন কিছু পাবো না, বা যা পাবো তা দিয়ে আমি ইনফরমেশনে কনভার্ট করতে পারবো না, সব গার্বেজ হয়ে যাবে। That's why normal electric cable is not suitable for data transmission. দ্বিতীয় প্রবলেম হচ্ছে দুইটা প্রবলেম, একটা হচ্ছে গিয়ে এটা, আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে গিয়ে এই যে দুইটা তার, দুইটা বা তিনটা তার, এই তিনটা তার নর্মালি আমরা তো একদম স্ট্রেইট এক মাথা থেকে আরেক মাথা সবসময় কেবল নিতে পারবো না, কেবল এঁকে বেঁকে বিভিন্ন কোণা, রুমের কোণা দিয়ে এঁকে বেঁকে যাবে। এই যে আঁকা বাঁকা করে যে তারগুলো নিতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন কি হচ্ছে এরকম দুইটা তার যদি পাশাপাশি থাকে, জাস্ট কল্পনা করেন দুইটা প্যারালাল তার যদি পাশাপাশি থাকে, আমি যদি এখন এদিকে একটু বাঁকা করি তারটা, আমার আঙ্গুল যেভাবে বাঁকা করতেছি, তখন কি হচ্ছে আমার এই হাতের আঙ্গুলটা যদি একটা তার হয়, তামার কপার ওয়্যার হয়, এবং এইটা যদি আরেকটা কপার ওয়্যার হয়, আমি দুইটাকে যদি বাঁকা করি তাহলে এই পাশেরটা সংকুচিত হয়ে যাবে, এই পাশেরটা একটু সম্প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, মানে এক্সপানশন ঘটবে এইটার, এইটা কন্ট্রাকশন ঘটবে, এইটার কিছু কম্প্রেশন ঘটবে। তাতে কি হবে, এদের দুজনের ইলেকট্রিসিটি প্রবাহের বা ইলেকট্রিসিটিকে ক্যারি করার ক্ষমতা কমবে এবং বাড়বে, একজনের কিছুটা কমবে, একজনের বাড়বে। তাতে আমি দুইটা তার দিয়ে যে একই সঙ্গে সিঙ্ক্রোনাইজড একটা সিগন্যাল পাঠাতে চাচ্ছি, সেই সিগন্যাল অপর প্রান্তে গিয়ে আগে পরে পৌঁছাবে বা উইক আর স্ট্রং হবে, যার ফলে সিগন্যাল করাপ্টেড হয়ে যাবে, আমরা ইনফরমেশনে কনভার্ট করতে পারবো না। সো নর্মাল ইলেকট্রিসিটি যাওয়া আর ইনফরমেশনকে পার করার জন্য ইলেকট্রিসিটি যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো এই কারণে আমরা যেন তেন বা যে কোনো কেবল দিয়ে ইনফরমেশন ট্রাভেল করাইতে পারি না। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে যে কেন পারি না? জি স্যার, বুঝা গেছে। এবার এইবার কোএক্সিয়াল কেবলে আসি। এই কেবলটার যে নেচার, এটা করা হয়েছে এই কারণে, এই যে দেখেন মাঝখানে একটা কপার ওয়্যার, এই প্রথমত এই কেবলের যে কপার গুলার দাম বেশি, এই কপার গুলা আরো বেটার কোয়ালিটি ভাবে তৈরি করা সাইন্টিফিক্যালি, যাতে ওরকম লো ভোল্টেজে ওয়েস্টেজ কম হয়, এক নাম্বার কথা, যেটা প্রথম রিজন ছিল। সেকেন্ড যে জিনিসটা এখানে দেখেন, যদি এই কেবলটা এরকম বাঁকা করা হয়, তখন কি হবে, এই মাঝখানের কেবলটা একা একাই বাঁকা হবে প্রথমত, তার কিন্তু প্যারালাল আর একটা নাই, দুইজনের মধ্যে তারতম্য হওয়ার চান্স নাই, ও একাই বাঁকা হবে। সুতরাং ওর যদি একটু ডিলে হয়, ডিলেটাই একটা কেবলের উপরেই হবে, আরেকজনের সাথে সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হবে না। ওর সেকেন্ড পেয়ার কেবলটা কি ছিল, একটা নেট, যেটা চারিদিকে দেয়া, এটা নেট কেন, কারণ এইবার যদি কেবলটাকে বাঁকা দেয়া হয়, বাঁকা করা হয়, এই নেটটার যে বুনন গুলা আছে, এটা হয় লুজ হবে, নয়তো টাইট হবে, কেবলটা নিজে এক্সপান্ড বা কনপ্রেস হবে, বুননটা হয়তো একটু ঢিলা হবে, নয়তো কোথাও কোথাও একটু টাইট হবে বুননটা, যদি আমি এক জায়গায় বাঁকা করি কেবলটাকে, কিন্তু ওর নিজস্ব কম্প্রেশন হবে না বা এক্সপানশন হবে না, যার ফলে ওর যে প্রপার্টি, কপারের যে প্রপার্টি ইলেকট্রিসিটি পরিবহন করা, সেটা আনচেঞ্জ থাকবে, যার ফলে ওর মধ্যে কোনো ডিলে বা কোনো চেঞ্জ আসবে না। দ্যাট ইজ হাউ ডেটাটা সিঙ্ক্রোনাইজ পেতে যাবে। এই কারণে এই কোএক্সিয়াল কেবল দিয়ে প্রথম নেটওয়ার্কিং শুরু হলো, ডেটা ট্রান্সমিশন শুরু হলো। দিস ওয়াজ দ্য ইনিশিয়াল স্টেজের কেবল, যেটা দিয়ে আমাদের নেটওয়ার্ক এবং সমস্ত কম্পিউটার নেটওয়ার্ক আমরা আগে এই কেবল দিয়ে হতো, পৃথিবীতে এই কেবল দিয়ে হতো, এখন হয় না। এখন হয় না কারণ এই কেবলের লিমিটেশন হচ্ছে কি স্পিড লিমিটেশন, দুইটা কারণে। এক হচ্ছে গিয়ে এটার একটা কপার ওয়্যার, সুতরাং কপারের এবং এর যে কোয়ালিটির কপার, যে মোটা যে মাঝখানে যে পিনের মতো, এইটা প্লাস নেট, এদের টোটাল এরিয়া অনেক কভার করতে হয়, যার ফলে ইনফরমেশন স্লো যায়। এটা একটা অন্য সায়েন্সে, আমি এটা নিয়ে ডিটেলে যাব না। হ্যাঁ, যে আমার মিডিয়াম যদি বড় হয়, বেশি উইডথ যদি বেশি হয়, তখন ইলেকট্রিসিটি স্পিড কমে যায়। এটা আপাতত জানার দরকার নেই, এটা যারা ইন্টারেস্ট আছে গুগল করে জেনে নিতে পারবেন। বাট এটা স্লো, প্রথম কথা হচ্ছে কি এই কপার গুলো স্লো এর ডিজাইনের কারণে। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে এইখানে মাত্র দুইটা কেবল,
সুতরাং আমার যদি সিগন্যাল পাঠাইতে ইনফরমেশন পাঠাইতে আমি একসাথে দুইটা চ্যানেলের বেশি কখনো পাঠাতে পারবো না। ঠিক আছে, এই দুইটা কারণে এই কেবলটা আস্তে আস্তে ইউজ কমে গেছে এবং এইখানে এই কেবলটা জায়গা করে নিয়েছে ডিশ এন্টিনার ঘরে। এখন আর নেটওয়ার্ক আমরা এই কেবল দিয়ে সাধারণত করি না। ওকে, এইবার আমরা আসবো হচ্ছে কি নেক্সট কেবল যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল যেটা দেখতে হচ্ছে কি এইরকম টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এইটার ঘটনা কি? এইটা আমাদের যে এটা তো ডিসির কেবলের মতো, এটা তো বিদ্যুৎ কেবলের মতো, তাই না? ডিসির কেবল, সরি নেটের কেবলের মতো, নেটের কেবল। আরে নেটের কেবলই তো দেখাচ্ছি, ওয়াইফাই কানেক্ট করে এটা দিয়ে। হ্যাঁ আমি তো কি সেটা করাচ্ছি আমরা। না স্যার, আগেরটা তো ছিল ডিসির কেবল, এখন হচ্ছে নেটের কেবল। আগেরটা এখন ডিশের কেবল, বাট আমি বললাম না আগের নেটওয়ার্ক ওটা দিয়ে হইতো, জি স্যার। এটা স্লো হওয়ার কারণে এখন এখন এটি ওইটা দিয়ে নেটওয়ার্ক, এখন এটা ইউজ হয়। এক্স্যাক্টলি, এইটাকে আমরা বলি নর্মালি যে নামে এটা পরিচিত সেটাকে বলা হচ্ছে কি ইউটিপি কেবল। এটাকে বলা হচ্ছে কি ইউটিপি কেবল। এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আমি যদি বলি এভাবে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এই নামে হচ্ছে কি কেবলটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার নাম এই কেবলটা, যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন এই কেবল যেটা হয়, এই কেবলের বৈশিষ্ট্য কি? এই কেবল দেখতে হচ্ছে কি আমাদের যে রেগুলার ইলেকট্রিক কেবল ওইটার মতোই অনেকটা, কিন্তু একটু পাতলা, একটু চিকন। এবং আরেকটা পার্থক্য হচ্ছে কি আমাদের নর্মাল কেবলের মধ্যে, নর্মাল কেবল ইলেকট্রিসিটি কেবলের মধ্যে মাত্র থাকে একটা পেয়ার, এক জোড়া কেবল, আর এইখানে থাকে 4 জোড়া কেবল। তাহলে এবার থার্ড আর একটা পার্থক্য হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি কেবলটা দুইটা তার প্যারালালি যায়, যে কারণে আমরা যে বলছিলাম এরকম বাঁকা করলে একটা কম্প্রেসড একটা এক্সপান্ডেড হয়। দেখেন সায়েন্টিস্টরা পরে খুঁজে বের করলো, আরে এর তো একটা সহজ সমাধান আছে। হোয়াট ইফ এই দুইটা কেবলকে আমি প্যারালাল না রেখে দুইটাকে পেঁচায় দিলাম, তাহলে আমি এবার যখন বাঁকা করব, কেবলটাকে কোনো কারণে বাঁকা করতে হচ্ছে, তখন একটা একটু লুজ হবে, একটা একটু টাইট হবে, কিন্তু কেবল বাঁকা হবে না, কেবলের ভিতরে কম্প্রেশন হবে না। এটাকে বোঝা যাচ্ছে যে আপনারা যদি একটা দড়িকে আমরা যদি এরকম বেনি পেঁচাই, মানুষের বেনি করি না, দেখেন আমি যদি একটা দড়িকে বেনি না পেঁচাই, জাস্ট পাটের ইয়েটাকে রশিটাকে এরকম সোজা রাখতাম, সব স্ট্রেট রাখতাম, আমি যদি এরপরে এরকম মোটা করে ফেলছি, ধরে নেন অনেকগুলো পাটের সুতা একসাথে, এবার আমি এটাকে এভাবে করে একদম কোনো নড়তে চড়তে না দিয়ে একদম এরকম করে বাঁকা করছি, তাহলে নিচের দিকের যে সুতাগুলা ওগুলা কুচকায় যাবে, উপরের দিকে সুতাগুলা কিছু কিছু টান লেগে ইভেন ছিঁড়েও যেতে পারে, জি স্যার। তাই না? যেহেতু এগুলো সব প্যারালাল। এখন এইটাকে আমি যখন দড়ির মধ্যে কি করি, পাটটাকে বেনি করে ফেলি। কেন করি? দড়িকে যদি বাঁকা করি তখন কি কোনোটা ছিঁড়ে যায়, কোনোটা কি কম্প্রেস হয়ে যায়, কুচকায় যায়? হয় না, কারণ তখন দড়িটা একটা নেটের মতো কাজ করে, এটা এরকম ফ্লেক্সিবল হয়ে যায়, যে ওইটা কোনো কেবলের উপরে, একটা কেবলের উপরে প্রেসার পড়ে না, একটা স্ট্রিং এর উপরে প্রেসার পড়ে না, ওভারঅলটাই হয় লুজ নয়তো টাইট হয়, যার ফলে আমরা এটাকে বাঁকা করতে পারি উইদাউট কম্প্রোমাইজিং দ্য থ্রেড। এক্স্যাক্টলি ওই কনসেপ্টে এই কেবলটা তৈরি, সিম্পল কনসেপ্ট। ইলেকট্রিসিটি তার এরকম বাঁকা করলে নষ্ট হয়ে যায়, এইটাকে বাঁকা করো কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে কি এটা সব পেঁচানো, টুইস্টেড করা। আর যেহেতু 4টা পেয়ার, তাই আমরা বলতেছি এখানে একসাথে অনেকগুলো চ্যানেলে, 8টা চ্যানেলে ডেটা যেতে পারতেছে, যার ফলে স্পিডও বেশি। থার্ড হচ্ছে কি ইলেকট্রিসিটি কেবলের কপারটা যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিতে আমাদের ধরেন ইলেকট্রিসিটি কেবল প্রতি মিটার 1 গজ ইলেকট্রিসেবল কেবল কিনতে গেলে হয়তো 3 টাকা লাগবে, কিন্তু এইটা 1 গজ কিনতে গেলে সম্ভবত, আমি জানি না প্রাইসটা আসলে একদমই আইডিয়া নেই, অনেকদিন হচ্ছে কেবল নিয়ে ডিল করি না, বাট প্রবাবলি আই ক্যান 12 থেকে 15 টাকা। হ্যাঁ 12 থেকে 15 টাকা। ওকে, ভেরি গুড, 12 থেকে 15 টাকা। তার মানে কি 4 গুণ দাম হয়ে গেল, তাই না? 4-5 গুণ দাম হয়ে গেল। 4-5 গুণ দাম এই কারণে যে এটা কপারের কোয়ালিটির জন্য। এই কোয়ালিটির কপার অ্যাকচুয়ালি বেটার ইলেকট্রিসিটি নিতে পারে, অনেক কম ভোল্টেজ কম ওয়েস্টেজ সহ নিতে পারে, এই কারণে এই কেবল দিয়ে এখন নেটওয়ার্ক করা হয়। সো প্রথমত ওই টুইস্টিং এর ঝামেলা নাই,
তো দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের কোএক্সিয়াল একটু আগে যেটা বললাম অনেক বিস্তৃত সারফেস নাই। তৃতীয়ত হচ্ছে কি এর কোয়ালিটি, কপার কোয়ালিটি এরকম যেটা ফাস্ট ইলেকট্রিক যেতে পারে। এই ধরনের একটা কেবলের আমাদের দুই ধরনের ক্যাটাগরির কেবল এখন পাওয়া যায় বাজারে, একটা হচ্ছে ক্যাট 5 বলে, একটাকে ক্যাট 6 বলে। ক্যাট 5 এর স্পিড হচ্ছে কি 100, সেই নলেজ গুলো না প্র্যাকটিস না থাকতে মনে থাকে না। ক্যাট 5 সম্ভবত 100 Mbps, আর ক্যাট 5 হচ্ছে কি 10 Mbps সম্ভবত, 10 মেগাবিট পার সেকেন্ড। আর ক্যাট 6 হচ্ছে গিয়ে 100 মেগাবিট পার সেকেন্ড। অথবা আপনারা একটু চেক করে নিন, এমন হতে পারে ক্যাট 5 হচ্ছে কি 100 মেগাবিট পার সেকেন্ড আর ক্যাট 6 হচ্ছে কি 1000 মেগাবিট পার সেকেন্ড। দুইটার একটা হবে। হ্যাঁ, আমি একটু ভুল করতে পারি, আমি একটু গুগলই করে নিই, বেটার। ভুল জিনিস বলে লাভ কি। ক্যাট 6 হ্যাঁ 1000 Mbps, ঠিক আছে, যেটা আমি একটু আগে ভুল বলতেছিলাম। 1000 এ ক্যাট 6 যখন আমরা বলি এই ক্যাটাগরি 6, এটা হচ্ছে 1000 Mbps, আর ক্যাট 5 টা হচ্ছে গিয়ে 10 অথবা 100 Mbps, দুই রকমের কোয়ালিটির হয়। ক্যাট 5 টা 10 to 100 Mbps, আর ক্যাট 6 হচ্ছে কি, এটা তাহলে বোঝাই যাচ্ছে যে কতটুকু স্পিড, তার মানে 1000 মেগাবিট পার সেকেন্ড ও ডেটা ট্রান্সফার করতে পারে। ক্যাট 6 এর কোয়ালিটি অফ কপার আরো হায়ার, ওর যে কনস্ট্রাকশনটা ওটা আরো বেটার। সো এইটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। ক্লিয়ার মোটামুটি? জি স্যার। জি স্যার। এরপরে আরেকটা কেবল আমরা দেখলাম হচ্ছে কি ফাইবার অপটিক কেবল, রাইট? ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক কেবল, আমরা বলি অপটিক্যাল ফাইবার, ফাইবার অপটিক কেবল, অল আর সেম থিং। ওকে, এবার আসি ফাইবার অপটিক কেবল কিভাবে কাজ করে। আমি যদি বলি ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ, এইটা থেকে দেখেন ফাইবার অপটিক কেবলের আর একটু বেটার ছবি। ফাইবার অপটিক কেবলের যেটা হয় সেটা হচ্ছে কি, এইটা একটা কেবল, এমন একটা কেবল যেটার ভিতরটা ফাঁপা, কেবলটা পাইপের মতো ধরে নেন। এই পাইপটার ভিতরের দিকের যে সারফেসটা, যে দেয়ালটা, পাইপের বাইরের দিকে তো আমরা রাবার দেখতেছি, খসখসা কালো দেখি, সাদা দেখি, হোয়াট এভার উই সি, রাবারের দিয়ে। বাট ভিতরের দিকের যে সারফেসটা, এই সারফেসটা আয়নার মতো। ওকে, রিফ্লেক্টর। এখন আয়নার প্রিন্সিপাল কি, মিররের প্রিন্সিপাল কি? আপনি যদি এটা যদি একটা আয়না হয়, আমি যদি এরকম ভাবে একটা লেজার লাইট এখানে ফেলি, তাহলে লেজার লাইটটা কি হবে, এটা থেকে রিফ্লেক্ট করবে। জি স্যার। এবং এই রিফ্লেক্টই শুধু করবে না, এটা রিফ্লেকশনের অ্যাঙ্গেল বলে একটা জিনিস আছে। আমি যদি এইরকম খাড়া করে লেজার লাইটটা, যেমন হাত দিয়ে দেখাচ্ছে, ঠিক এইরকম খাড়া করে লেজার লাইটটা দিই, ও ঠিক এই অ্যাঙ্গেলে আবার রিফ্লেক্ট করবে। কিন্তু আমি যদি এইরকম শোয়ায় লেজার লাইটটা দিই, তাহলে এইখানে পড়ে ও এই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। সুতরাং এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এক না, দুইটা দুই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। তার মানে আমি একই পয়েন্টে যদি অনেকগুলো লেজার লাইট বিভিন্ন অ্যাঙ্গেল করে দেই, তাহলে প্রত্যেকটা রিফ্লেকশন আবার যার যার কাউন্টার অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে, এবং আলো একটার সাথে আরেকটা মিশবে না। এটা যদি হিট হইতো মিশে যেত, এটা যদি পানি হইতো মিশে যেত, বাট এটা লাইট। আমি যদি ওই রকম সূক্ষ্ম আলো দিই, তাহলে আলোর প্রত্যেকটা রশ্মি যার যার অ্যাঙ্গেল ঠিক রেখে ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করবে, রাইট, রিফ্লেক্টেড হবে। দ্যাট ইজ দি প্রিন্সিপাল অফ ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার। এই কেবলটার ভিতরে যে ফাঁপা এবং যে রিফ্লেক্টর আছে, এই মাথা থেকে, কেবলের এই মাথা থেকে আমি, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে, এই মাথা থেকে আমি যেখানে মাউস নাড়াচ্ছি, এই মাথা থেকে দেখা যাচ্ছে আমি পাঠাচ্ছি কি, এই অ্যাঙ্গেলে একটা লাইট পাঠাচ্ছি, এই অ্যাঙ্গেলে একটা লাইট পাঠাচ্ছি, একটা রেড একটা ব্লু। এই লাইট সিগন্যালটা যখন আমি পাঠাচ্ছি, ওরা যে যার মতো রিফ্লেক্ট হইতেছে, একজন আর একজনের সাথে মিলতেছে না। সুতরাং অন্য এন্ডে কেবলের আমি গিয়ে আবার কি পাচ্ছি, দুইটা লাইট পাচ্ছি, দুইটা লাইট বিম। এবার আমি এই দুইটা লাইট বিমকে যদি দুইটা চ্যানেলে যদি ক্যাপচার করি, আমার এখানে লাইট একবার অন অফ অন অন অফ অফ অন অন অফ এরকম করে সিগন্যাল দিচ্ছি, তাহলে এই মাথায় গিয়ে আমি লাইট পাবো পাবো না, পাবো 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 না, এরকম করে সিগন্যাল রিসিভ করতে পারবো। এবার কেবলটা বাঁকা করি, সোজা করি, যাই করি, ও রিফ্লেকশনের আমি এইখানে কোন অ্যাঙ্গেলে পাঠাচ্ছি কোন সিগন্যালটা,
ওই পাশের এন্ডকে যদি জানায় দিই যে তুমি কোন অ্যাঙ্গেলের রিফ্লেকশনটাকে কোন চ্যানেল হিসেবে ধরবা, তাহলেই কমিউনিকেশন সম্ভব। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে লাইটের স্পিড অন্য যে কোনো কিছু থেকে বেশি। সুতরাং লাইটের স্পিড বলেন, বলতেছেন কিছু? ওকে, ফার্স্ট থিং হচ্ছে গিয়ে লাইটের স্পিড ইজ ভেরি হাই, সুতরাং যেটা কমিউনিকেশন খুব ফাস্টার, এক নাম্বার। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে লাইটের এইখানে ওই যে আমি বললাম এক একটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমি চ্যানেলের সংখ্যা বাড়াইতে পারবো। একটু আগে যখন টুইস্টেড পেয়ার আলোচনা করলাম তখন আমরা বুঝছি 8টা চ্যানেলে কাজ করবে। যখন কোএক্সিয়াল আলোচনা করলাম তখন বুঝলাম 2টা চ্যানেল কাজ করবে। বাট চিন্তা করেন ওরকম একটা ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে আমি যদি অ্যাঙ্গেলকে কত ভ্যারিয়েশনে নিতে পারি, মানে ইটস নট 1 ডিগ্রি, ইভেন আমি 0.5 ডিগ্রি, 0.1 ডিগ্রি, 0.2 ডিগ্রি, মানে 360 ডিগ্রি এরকম পুরাটা হয়। আমি তার মানে এটা না যেখানে 360টা চ্যানেল করা যাবে, এইখানে আমি 0.01 ডিগ্রি একটু এদিক ওদিক করলেও আমি লাইটকে আলাদা আলাদা পাথে ট্রাভেল করতে পারি। সুতরাং একটা কেবল দিয়ে প্রচুর পরিমাণ চ্যানেল আসলে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করা সম্ভব। সুতরাং একটা কেবল দিয়ে আমি একসাথে যে পরিমাণ সিগন্যাল পাঠাইতে পারবো ওই পরিমাণ সিগন্যাল আমার ওই টুইস্টেড পেয়ার দিয়ে পাঠাইতে গেলে দেখা যেত এক বস্তা টুইস্টেড পেয়ার কেবল একসাথে পাঠানো লাগতো, তাও ওই স্পিড আমরা অ্যাটেন্ড করতে পারতাম না। এই কারণে ফাইবার অপটিক ইজ দি মোস্ট এফিশিয়েন্ট মিডিয়া ফর ওয়্যার্ড কমিউনিকেশন, কারণ এটা আলোর মধ্যে দিয়ে যায়, চ্যানেল প্রচুর, এর কোনো ওয়েস্টেজ নাই, অলমোস্ট নাই। ওকে, এইটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কাজ করে এটা কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ওকে, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক্স। এরপরে আসছে হচ্ছে কি ওয়্যারলেস, এগুলো ছিল ওয়্যার্ড কেবল। ওয়্যারলেস কেবল হচ্ছে কি, ওয়্যারলেস কেবল না, ওয়্যারলেস নেটওয়ার্ক কোনগুলা? এই যে আমরা একটু আগে আপনারা স্যার আলোচনা একটা করছেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার যেমন টুইস্ট ফেয়ার ওয়্যার যেটা সেটা আমরা ডিসের কাজে ব্যবহার করি, তারপরে কোয়াক্সিয়াল কেবল যেটা সেটা আমরা নেটের কাজে ব্যবহার করি, কিন্তু ফাইবার অপটিক যেটা এটা কোন কাজে ব্যবহার হয় ও বা এটা বাস্তবিক কিভাবে ব্যবহার করি? ওকে, প্রথমত হচ্ছে কোএক্সিয়াল আমরা ডিশের কাজে ব্যবহার করি, টুইস্টেড পেয়ার আমরা নেটওয়ার্কের কাজে ব্যবহার করি, আর ফাইবার অপটিক আমরা নেটওয়ার্কের কাজেও ব্যবহার করি, ডিশের কাজেও ব্যবহার করি, টেলিফোনের কাজেও ব্যবহার করি, এখন পারলে সবকিছুতে ব্যবহার করি যেইখানে আমাদের স্পিড দরকার। কারণ আসল কথা হচ্ছে কি ইট ক্যান ক্যারি ইউর সিগন্যাল, ইলেকট্রিসিটি দিয়ে না, আলো দিয়ে। এই পাশে আমি সেন্ডার আলোর সিগন্যাল পাঠাই, রিসিভার আলোর সিগন্যাল রিসিভ করে, দুইজন এটাকে এনকোডিং ডিকোডিং করে সমস্ত কাজ সমাধান করে ফেলে। সো এনি ডিজিটাল ডিভাইস, এনি ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল কি অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য কি? ইজ অ্যানাদার ইন্টারেস্টিং কনসেপ্ট। কিন্তু আমরা অনেকে সবাই অ্যানালগ ডিজিটাল বলি, বাট অ্যানালগ ডিজিটালের পার্থক্য কি এটা কিন্তু কেউই জানি না প্রায়। স্যার এটা সবচেয়ে বেশি প্রচার হয়েছিল যখন আমাদের টাইম চেঞ্জ করে দিয়েছিল, তখন অ্যানালগ টাইম না ডিজিটাল টাইম। ঘড়ির কাঁটার মতো স্যার। ঘড়ির কাঁটার মতো বলতে কি বোঝাচ্ছেন? স্যার ঘড়ির কাঁটা বলতে যেমন আমাদের আগে ইয়ে ছিল মিনিট সেকেন্ডে যে কাঁটাগুলো, ওটা হচ্ছে এটা অ্যানালগ। ছিল অ্যানালগ ঘড়ি। আর আমরা যে গাড়ির স্পিড বা অন্য কিছুতে যে নাম্বার গুলো দেখি ওটা হচ্ছে ডিজিটাল। এটা হচ্ছে ডিজিটাল। আসলে পার্থক্যটা কি, মানে মেইন কনসেপ্টে পার্থক্যটা কি বলেন তো? ডিজিটাল বলতে স্যার তথ্য প্রযুক্তির যুগ নিয়ে যেটা গঠিত হয়, তথ্যের উপর ভিত্তি করে, প্রযুক্তির উপর ভিত্তি করে। তা বটে ডিজিটালটা কি সফটওয়্যার বেস? না, আমরা বলি না ডিজিটাল ফোন আর অ্যানালগ ফোন আগে ছিল, মানে ল্যান্ড ফোন যখন ছিল, আপনারা তো ল্যান্ড কম দেখছেন বোধহয় একটু, বাট ল্যান্ড ফোন আমি যেমন আমার ছোটবেলা থেকে অনেক ল্যান্ড ফোন দেখে, আমার বাসায় একদম সেই জন্মের পর থেকে ছোটবেলায় ল্যান্ড ফোন ছিল কালো রঙের। এখন আপনারা সিনেমায় দেখবেন কালো রঙের এরকম বড় একটা সেট, তারপরে আসছে অন্যান্য সেট আসছে, বাট তখন পর্যন্ত ওগুলো অ্যানালগ ছিল, ডায়ালটা ছিল এরকম ঘুরাইতে হইতো। আমি সবচেয়ে মজা লাগে হচ্ছে ছবি দেখে দেখে করতে, বুঝছেন?
অ্যানালগ ফোন ছিল হচ্ছে কি এই জিনিস, এই ছিল আমার বাসায় প্রথম। হ্যাঁ, এই জিনিস ডায়াল করবে কেমন? আপনি যদি কাউকে কল দিয়েছেন ডায়াল করবেন কিভাবে? আমরা ইউজ করতাম। তারপরে আমি গিয়ে, হ্যাঁ এটাই তো ইন্টারেস্টিং আপনারা তো, তারপরে আসছে ফোন ছিল। হ্যাঁ, সো এইটা ডায়ালটা করব কিভাবে, এটা ইন্টারেস্টিং। এই যে এখানে দেখতেছেন না কতগুলো গর্ত, গর্তের মধ্যে একটা নাম্বার লেখা 1 2 3 4 5 6 7 করে 9 0। হ্যাঁ, 9টা নাম্বার লেখা, এই 1 2 3 4 দেখতে পাচ্ছেন, স্টার দেয়া হ্যাশ, এরকম স্টার হ্যাশ কোনোদিন ছিল না। হ্যাঁ, এটা একটু অন্য মডেল তৈরি করছে কিছু একটা। সো এরকম 9 0 পর্যন্ত। এইটার আমার তখন যেমন আমার বাসার ফোন নাম্বার ছিল 318631। আমার যে ছোট নাম্বার ছিল হচ্ছে 318631, যখন অ্যানালগ ফোন নাম্বার ছিল একদম বহুত আগের কথা, 30 বছর আগের কথা, 30 35 অথবা 40 বছর আগের কথা প্রবলেম। সো যাই হোক, সো 318631, এই 318631 যদি ডায়াল করতে হইতো তাহলে এই যে 3 এর মধ্যে আঙ্গুলটা দিয়ে এই ডায়ালটাকে, এই যে এখানে কালো একটা দাঁতের মতো আছে, এই পর্যন্ত আঙ্গুলটাকে ঘুরাইতে হইতো। 3, তারপরে 1, তারপরে 8 6 3 1, এভাবে ঘুরায় এটা আবার চু করে চলে যেত স্প্রিং দিয়ে। এই যে আমি 3 পর্যন্ত ঘুরাইলাম, ফোন একটা সিগন্যাল পাইলো যে আমি 3 ডায়াল করছি। এখান থেকে ডায়াল কথাটা আসছে, এই জন্য ডায়াল মানে কিন্তু গোল। আমরা এখন ডায়াল প্যাড বলি হচ্ছে কি নাম্বার প্যাডটাকে, বাট অরিজিনাল ডায়াল হচ্ছে কি কনসেপ্টটা এখান থেকে আসছে। হ্যাঁ, এই ডায়াল ঘুরাইতাম আমরা, 1 2 3 ডায়াল ঘুরাইতাম। এভাবে করে 6টা নাম্বার চলে গেলে তখন ফোনটা বুঝতো যে একটা ফোন করা হয়েছে, তখন সে ওই সিগন্যালটার নাম্বারটা খোঁজার জন্য এক্সচেঞ্জে যেত। Basically, this was analog phone, and this is a digital phone, right? This is a basic phone, this is a digital phone. এখন আসেন পার্থক্য কি অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগ হচ্ছে গিয়ে কনভেনশনালি, মানে ট্রেডিশনালি সায়েন্টিস্টরা বা সবাই ইঞ্জিনিয়াররা সবসময় চিন্তা করতো আমাদের নাম্বার সিস্টেম, ইংরেজির যে নাম্বার সিস্টেম, এই যে 1 2 3 4 আমরা বলি 234 বা 592, এই যে নাম্বার একটা বলছি, এই নাম্বারের মধ্যে আমরা ডিজিট কি ইউজ করতেছি, 592 এর মধ্যে 5 ইউজ করতেছি, 9 ইউজ করতেছি, 2 ইউজ করতেছি, বা 5920 5920। আমাদের বেসিক নিউমেরালস হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা, যেই 10টাকে বিভিন্ন সিকোয়েন্সে বসায় আমরা যে কোনো নাম্বার তৈরি করতে পারি, তাই না? দিস ইজ দ্য বেসিস অফ ম্যাথমেটিক্স, বা দিস ইজ দ্য বেসিস অফ নাম্বার সিস্টেম। সুতরাং সায়েন্টিস্টরা এইটাকেই ধরে নিয়েছিল, তাহলে আমাদের যদি এক মাথা থেকে আরেক মাথায় সিগন্যাল পাঠাইতে হয়, তাহলে আমরা 0 পাঠাইতে পারবো, 1 পাঠাইতে পারবো, 2 পাঠাইতে পারবো, 9 পাঠাইতে পারবো, 8 পাঠাইতে পারবো। তার মানে আমি 10টা ডিফারেন্ট রকমের সিগন্যাল পাঠাবো। সেটা কিরকম, কিভাবে পাঠাবো? আমরা ভোল্টেজের তারতম্য করবো। 0 মানে কোনো ভোল্টেজ পাঠাবো না, 1 মানে সামান্য ভোল্টেজ পাঠাবো, যেটা ওই মাথায় রিসিভ করে বুঝতে পারবে এটা একটা হালকা। 2, তার চেয়ে আরেকটু বেশি পাঠাবো, 3, অনেক বেশি পাঠাবো, 9। সুতরাং আমার 9230 যদি লিখতে হয়, তাহলে প্রথমে একটা বেশি ভোল্টেজের সিগন্যাল যাবে, একটা ইলেকট্রিসিটি শক যাবে, তারপরে 2 অল্প যাবে, তারপরে 3 আরেকটু বেশি যাবে, তারপরে কোনো ইলেকট্রিসিটি যাবে না, চুপ করে বসে থাকবে, তারপরে একটা সিগন্যাল পাঠাবে যে আমার পাঠানো শেষ। এই যে 10টা ডিফারেন্ট লেভেলকে দিয়ে 1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিফারেন্ট লেভেল দিয়ে যে সিগন্যালিং সিস্টেমটা, এই সিগন্যালিং সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যানালগ সিস্টেম। ওকে, একটা কোশ্চেন এই ছিল। সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যানালগ সিস্টেম। ডিজিটাল সিগন্যাল তাহলে কি? যখন আমরা 0 থেকে 9 পর্যন্ত না রেখে সির্ফ দুইটাতে নিয়ে আসছি, 0 আর 1। এই দুইটা সিগন্যাল দিয়ে আমরা যত বড় নাম্বার, যত বড় ইনফরমেশন হোক পাঠাই দিব। এইটি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য এইটা। আপনারা ঘড়ি দিয়ে এক্সাম্পল দিচ্ছিলেন, ইউ আর রাইট। ঘড়িতে অ্যানালগ ঘড়ি কি জিনিস? আমার ঘন্টার মিনিটের কাটা
মিনিটের কাঁটা যখন 12টা থেকে ঘুরতে 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 আবার 12টায় পৌঁছায়, ততক্ষণ ঘন্টার কাঁটা কি চুপ করে বসে থাকে? সে কিন্তু অল্প অল্প করে আগাইতে থাকে। ঘন্টার কাঁটা অল্প অল্প একটা ঘন্টার দিকে আগাইতে থাকে, নেক্সট ঘন্টার দিকে। এবং এইখানে সিগন্যালটা এরকম যে আমার মিনিটের কাঁটা যখন 45-এ চলে যায়, 45 মিনিটে, তখন ঘন্টার কাঁটা অলরেডি টের পায় যে আমার 4/3 গিয়ে বসে থাকতে হবে 1 ঘন্টার স্পেসে। অর্থাৎ আমার এখন যদি রাত 8টা থেকে 9টার মধ্যে বাজে, তাহলে আমার 9:45 ওখানে ঘন্টার কাঁটা গিয়ে বসে থাকতে হবে। তার মানে ওর পুরা সিগন্যাল সিস্টেমটা ইজ অনেকগুলা নাম্বারের, অনেক রকমের সিগন্যালের সমষ্টি। আর ডিজিটাল ঘড়িতে ইটস অলওয়েজ 0 আর 1, 0 আর 1। ও জাস্ট একটা ডিজিট যখন চলে যাচ্ছে তখন ও জাস্ট সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, ইউ চেঞ্জ, তোমার 9টা থেকে 10টা করে ফেলো। আপনার কি ওখানে 9:45 যখন বাজে 8:45, তখন আপনি মিনিটের ঘরে 45 দেখেন, বাট 8-এর ঘরে কখনো 8টা একটু গাঢ় হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে এরকম দেখেন না। একবারে যখন 59 থেকে যখন 60 সেকেন্ডস হয়, 60 মিনিটস হয়, তখন আপনি ডাইরেক্টলি ওটা 8 কে 9-এ কনভার্ট হয়ে যেতে দেখেন। দ্যাট ইজ ডিজিটাল। ক্লিয়ার? অ্যানালগ আর ডিজিটাল। স্যার তাহলে ডিজিটাল আর অ্যানালগের ডেফিনিশনটা কি হবে? ডিজিটাল হচ্ছে কি বাইনারি সিস্টেম, অ্যানালগ হচ্ছে গিয়ে ডেসিমাল সিস্টেম। অর্থাৎ অ্যানালগে আমার 10টা ডিফারেন্ট সিগন্যাল লেভেল থাকে, হ্যাঁ, বেশি কম বলে জিনিস আছে। আর ডিজিটালে বেশি কম বলে জিনিস নেই, ডিজিটাল হচ্ছে আছে কি নাই, এটাই আছে শুধু। 0 আর 1, ইলেকট্রিসিটি আছে নাই। আর অ্যানালগে একটু কম ইলেকট্রিসিটি আছে, বেশি ইলেকট্রিসিটি আছে, তার চেয়েও বেশি ইলেকট্রিসিটি আছে, এইভাবে সিগন্যালিং হয়। আর ডিজিটালে সিগন্যাল হচ্ছে কি ইলেকট্রিসিটি আছে নাই, আছে নাই, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা একটু আগে যেগুলো আলাপ করলাম, টুইস্টেড পেয়ার ওয়্যার, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স, এগুলি কি অ্যানালগ না ডিজিটাল সিগন্যাল নেয়? স্যার ডিজিটাল। ডিজিটাল সিগন্যাল নেয়। আমি যতবার এক্সাম্পল দিচ্ছি সব ডিজিটালে বলছি। কোএক্সিয়াল অন দা আদার হ্যান্ড, এটা অ্যানালগের জন্যও তৈরি, কিন্তু টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্স অ্যানালগ আসলে একদমই নেয় না। অ্যানালগের জন্য তৈরি বলতেছি কি, ওখানে আপনি ভোল্টেজের তারতম্য ঘটাইতে পারেন, ওই যে মোটা কেবল তো, আর নেটের মতো ওখানে আসলে একটু ভোল্টেজটা তারতম্য বোঝার মতো অবস্থা থাকে। বা টুইস্টেড পেয়ারে যে চিকন পাতলা কেবল থাকে বা ফাইবার অপটিকে যে আলো দিয়ে যায়, দুটোর একটাও আপনি কখনো এটাকে লেভেল বাড়াইতে কমাইতে পারবেন না। আলো আছে আর নাই এটাই হইতে পারে, আলো একটু মোটা আছে বা একটু চিকন আছে, অথবা আলো এবার একটু জোরে আসছে বা এটা আসছে, এটা করতে পারবেন না, আলো এক স্পিডেই যাবে, রাইট? সো ওই পার্থক্য আসলে করা সম্ভব হয় না, এই জন্য এগুলো সব ডিজিটাল সিগন্যাল মিডিয়া। যাও, যেখান থেকে আমরা আমাদের আলোচনা করতেছি ওয়্যারলেস এর কথা বলতেছিলাম। তাহলে ওয়্যারলেসে আমাদের, তার মানে সিগন্যাল সিস্টেমটা তো আমরা বুঝছি। এই সিগন্যাল সিস্টেমটা এখন আমরা একটু আগে দেখলাম ওয়্যারের মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছি, লাইট দিয়ে দিচ্ছি। এবার আমরা কিছু কিছু সময় থাকতে পারে যেখানে ইলেকট্রিসিটি বা লাইট পার করার মতো আমার কেবল নাই। যেমন হচ্ছে গিয়ে টেরেস্টেরিয়াল মাইক্রোওয়েভ বলতেছি। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম এক সময় একটা আলোচনা করছিলাম বোধহয়, যে অনেক সময় কোন একটা দ্বীপ, যেমন আমি লাস্টে কাজ করলাম কি জানি নাম বাংলাদেশে একটা দ্বীপ নিয়ে, হ্যাঁ, একটা সরকারি একটা প্রজেক্টের জন্য জাস্ট মিটিং এ গেছিলাম, ব্রিফিং মিটিং এ গেছিলাম, কাজ আমি করি নাই, হ্যাঁ, বা কাজ করার সৌভাগ্য হয় নাই বা করার ইয়ে ছিল না। মহেশখালীতে যে সিগন্যাল ডেটা ইন্টারনেট যাবে, ডেটা কানেক্টিভিটি যাবে, ওইটা নিয়ে আইসিটি ডিভিশনে একটা মিটিং আমি, একটা না, একটা সিরিজ অফ মিটিং আমি অ্যাটেন্ড করছিলাম একটা অ্যাডভাইজারি মিটিং এ। তো ওর মধ্যে একটা আলোচনা চলতেছিল যে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ডিক্লেয়ার করা হবে এবং ওই জায়গায় এমন সব প্রজেক্ট করা হবে ডিজিটাল আইল্যান্ডে, যেখানে সমস্ত হেলথ এবং অন্যান্য সার্ভিস গুলোকে ওখানে চালু করা হবে ইয়ে হিসেবে, এক্সপেরিমেন্টাল বেসিসে, হ্যাঁ। তো সেটা করতে গিয়ে ওইখানে যে কানেক্টিভিটি নেওয়া হবে, এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মহেশখালীর মেইনল্যান্ড থেকে যতটুকু ডিস্টেন্স আছে এবং ওখানে যে এনভায়রনমেন্ট, তাতে কেবলিংটা বিকামস ভেরি এক্সপেন্সিভ, এটা মেইনটেনেন্স এবং লেইং, যার ফলে ওখানে ওয়্যারলেস কানেকশন করতে হবে, যে মেইনল্যান্ড থেকে মহেশখালীতে ওয়্যারলেস ইন্টারনেট, ওয়্যারলেস সবকিছু যাবে। কিন্তু এত বড় ওয়াইফাইও পাওয়া সম্ভব না, তাই ওখানে সিগন্যাল টাওয়ার বানানো হলো কি, কোরিয়ান টেলিকমকে কাজটা দেওয়া হলো, কেটি, কোরিয়ান টেলিকম কোম্পানি। ওরা দুইটা টাওয়ার বসালো, 350 ফিট 350 ফিট উঁচা, দুই মাথায় দুইটা টাওয়ার বসালো মহেশখালী কানেক্ট করার জন্য। এবং টাওয়ারটা ছিল মাইক্রোওয়েভ টাওয়ার, টেরিস্টেরিয়াল মানে ল্যান্ডের উপরে বসানো। মাইক্রোওয়েভ কি জিনিস?
আপনারা মাইক্রোওয়েভ ওভেন তো চেনেন নিশ্চয়ই, জি স্যার। কিভাবে কাজ করে? খাবার গরম হয় কেন? জি স্যার। আলোচনা কেমনে গরম করে খাবার, কেন গরম হয়? মাইক্রোওয়েভ ওভেন ইউজ করছেন জি স্যার। বা দেখছেন ইউজ করতে? স্যার একটা জি প্লেট স্যার, ওখানে থাকে, আমি ওইটার যদি উপরে খাবার দিলে ওইটা স্যার চারদিকে ভিতরে ঘুরে ওই নিচে প্লেটের ছাড়ে। উপরে ডাইরেক্ট খাবার দিই না, প্লেটের উপরে আমাদের ঘরে ইউজ করা বাটির মধ্যে খাবার দিই, তাই জি না? স্যার, বাটির মধ্যে জি দেওয়া। স্যার। তো ঘুরে 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 তারপরে এটা একটা প্লাস্টিকের বাটি ধরেন, হ্যাঁ ঘুরে ঘুরে গরম হয়ে যায়। আচ্ছা, একটা স্যার প্লাস্টিকের ওইটা বাটিতে বা চারদিকে একটা ঘুরে, কাঁচের ওইটা বাটিতে নিচে কি কোনো পাথর থাকে? এই তো আপনারা জাদু খুঁজতেছেন এখন। হ্যাঁ, ওটার মধ্যে কোনো জাদু নেই, আমি সায়েন্স আছে বলছি। ওটাই আমি আলাপ করছি। কি করে হয় জানেন নাকি? মানে প্রথম দুইটা জিনিস দেখতে হবে এখানে। আমি একটা বাটিতে খাবারটা রাখলাম, ধরে নেন আমি খাবারটা হচ্ছে ভাতই রাখলাম, অথবা আমি মুরগির মাংস রাখলাম। এখন মুরগির মাংস আমি যখন বাটিতে রাখলাম, রাখার পরে আমি বাটিটা যে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকাইছি, তারপরে যখন গরম হয় মুরগির মাংস থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু বাটিটা ধরতে কি আবার কাপড় লাগে? এটা কি বলতে পারবেন মাইক্রোওয়েভে নিজে? না স্যার, যদি না করে কাপড় তাহলে আমি বলি, লাগে না। না ওই স্যার, বাটিটা আপনি খালি হাতে কাপড় ধরতে লাগে পারবেন। না স্যার। কাপড় লাগে না স্যার বাটিটা। ইলেকট্রিক ওভেন গুলাতে স্যার কাপড় লাগে স্যার, এটা খালি হাতে ধরা যায় এক্স্যাক্টলি, না, অনেক বেশি গরম ইলেকট্রিক হয়ে যায়। ওভেনে আপনি খালি হাতে ধরতে পারবেন না, বাট মাইক্রোওয়েভে গরম করলে আপনি খালি হাতে বাটিটা নিয়ে আসতে পারবেন, অথচ বাটির ভিতরে জিনিস টকবক করে ফুটতেছে। তার মানে কি দাঁড়াইলো? খাবার গরম হইলো, বাটি গরম হইলো না। এক আজব জাদু, আসলে তো তাই না? মজা না জিনিসটা? এখন এভাবে খাবারটা এভাবে গরম কখনো চিন্তা হয় করি কি করে? এক্স্যাক্টলি, আমরা অনেক কিছু চিন্তা করি না, দ্যাট ইজ ভেরি স্যাড। অনেস্টলি আই টেল ইউ, আপনারা সব ইয়াং লোকজন, আমি তো বুড়া হয়ে গেছি। আপনারা ইয়াং মানুষজন চিন্তা করেন, চিন্তা করেন, কত কিছু আছে সারাদিকে, চারিদিকে খুঁজলে আপনি চিন্তা করার জিনিসের অভাব পাবেন না। যে কত জিনিস আমরা জানি না, ইউ ক্যানট ইমাজিন কত জিনিস আমরা জানি না। স্যার ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেনে তো স্যার কোনো কিছু গরম করে দিলে এটা প্লেটে দিলে চারদিকে ঘোরে, কিন্তু ইলেকট্রিক ওভেনে ঘোরে না। এটা দুইটা উপরে যে মানে দুইটার লম্বা তারের মতো লোহার ইয়া থাকে, স্ট্যান্ডের মতো থাকে, ওইটা রড থাকে, গরম হ্যাঁ। হয়। হ্যাঁ গরম হয় মানে ওইটা। ইলেকট্রিক ওভেন ইজ প্রিটি সিম্পল। ইলেকট্রিক ওভেন হচ্ছে কি ওই ভিতরের বাতাসটাকে গরম করে ফেলে, ওই বাতাস গরম করে আপনার বাটিও গরম করে, আপনার খাবারও গরম করে। ইলেকট্রিক ঠিক ওভেন আছে, বলতে স্যার একটা হিটারের মতো স্যার, হিটার হিটারের হিটার। মতো সিম্পল। যে এটা আমি গ্যাসের চুলা জ্বালাই, ইলেকট্রিসিটি দিয়ে গরম করি, হোয়াট এভার ইট ইজ, টেকনোলজি আসলে একই, মানে রিজনটা একই, ফিজিক্সটা একই। বাট মাইক্রোওয়েভের জিনিসটা কি? মাইক্রোওয়েভের জিনিসটা হচ্ছে গিয়ে এই মাইক্রোওয়েভ ওভেনের দুই পাশে দুইটা মাইক্রোওয়েভ ট্রান্সমিটার থাকে। হ্যাঁ, মাইক্রোওয়েভ কি জিনিস? প্রথমত মাইক্রোওয়েভ হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে আমরা যে কথা বলি, আমরা যে কথা বলি, সে আমার ওই পাশে পিয়নটা আছে হচ্ছে কি অন্য রুমে, কলিং বেল দিয়ে ডাকি, আচ্ছা পিয়নটা আছে হচ্ছে অন্য রুমে। আমি যদি এখান থেকে একটা চিৎকার করি যে এই রায়হান, জোরে একটা চিৎকার করলাম, ওই পিয়ন তো শুনবে হয়তো দরজা খোলা থাকলে। আমি এখান থেকে যে চিৎকার করলাম, এই যে আমার যে ভয়েসটা পিয়নের কান পর্যন্ত গেল, আমার অফিস অ্যাসিস্ট্যান্টের কান পর্যন্ত গেল, এই যে যাওয়ার সময় আমরা কি এখানে নীল রঙের বা লাল রঙের কোনো কিছু ট্রাভেল করতে দেখি? না স্যার। দেখি না, কিন্তু আওয়াজটা তো আমার মুখ থেকে তার কান পর্যন্ত গেছে। কি গেছে? তরঙ্গের মাধ্যমে। তরঙ্গর মাধ্যমে। তার মানে এইখানে কি এটা, যে যদি এই আমি এখান থেকে জোরে রায়হান বলতেছি আর ও ওখানে রায়হান শুনতেছে, এর মাঝখানে আপনি এসে হাত দিছেন, আমার মুখ আর তার কানের মাঝামাঝি জায়গায় ওই দরজার কাছে দাঁড়ায় আপনি একজন হাত রাখলেন, আপনি কি তার মানে বাতাসের কাঁপুনি ফিল করবেন? নো। না স্যার। তাহলে এই তরঙ্গ গেল কই? আচ্ছা যাক, তরঙ্গ স্যার বাতাসের মাধ্যমে চলে। ওই তো আমি তো ওই জন্যই বলছি বাতাসের মাধ্যমে চললে তো আমার, আপনি যদি মাঝখানে হাত রাখতেন, আমি জোরে চিৎকার করতাম, আপনার হাত তো ওখানে গিয়ে কাঁপতো, বা হাতে ফিল করতেন যে বাতাস কাঁপতেছে, তা তো হয় না। না স্যার। সব তরঙ্গ, সব তরঙ্গ আমরা ফিল করি না। হ্যাঁ, এই যে বিভিন্ন রকমের তরঙ্গ আছে, সাউন্ডের আছে, ম্যাগনেটিক আছে। হ্যাঁ, ঠিক ওরকম আরেকটা তরঙ্গ হচ্ছে মাইক্রোওয়েভ, একটা তরঙ্গ হচ্ছে ইথার। এই যে টেলিভিশন দেখি আমরা, আগে যখন ডিশ এন্টিনা চালাইতাম বা এমনি নর্মাল এন্টিনা দিয়ে টিভি দেখি, অনেক সময় রেডিও শুনি, এইগুলো কি? এগুলো সব তরঙ্গ। ওই যে আমরা ভিস্যাট স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট আনছি, ওইটাও তরঙ্গ। তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে কাঁপুনি।
কতটুকু ভাইব্রেট করতেছে, কিন্তু সেই ভাইব্রেশনটা কি করতেছে? এমন না যে বাতাস ভাইব্রেট করতেছে। তাহলে তো এইখানে আমি রায়হান বলতেছি আর এদিকে একটা দমকা হাওয়া আসছে আমার জানালা দিয়ে, কথা এখানে রায়হানের কানে না পৌঁছায় ওই বিল্ডিং এর কোনো এক মহিলার কানে গিয়ে পৌঁছাতো, সেটা কি হয়? না স্যার। যে বাতাস তরঙ্গ ভাষায় নিয়ে চলে গেছে, তা তো হয় না। তার মানে বাতাসের তরঙ্গ আর আমার কথার তরঙ্গ আসলে এক জায়গায় না, এটাও তরঙ্গ ওইটাও তরঙ্গ। So, এই যে বিভিন্ন রকমের তরঙ্গ আছে, বিভিন্ন জিনিসটা কোনোটা আমরা চোখে দেখতে পারি না, কোনোটা আছে আমরা কানে শুনতে পারি না। বাদুড় বাদুড় বা সাপ, এরা নিজের কোন জায়গায় বাধা আছে কোন জায়গায় কি আছে এটা বোঝার জন্য, আপনারা কি জানেন যে বাদুড় কিভাবে দেখে? বাদুড় কি দেখে? বাদুড় দেখে না, বাদুড় ফলো করে। বাদুড় সাউন্ড শোনে শুধু, এবং সেই সাউন্ডটা কি, ওরা ওদের মুখ দিয়ে এমন একটা সাউন্ড তৈরি করে যে সাউন্ডটা বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে যে রিফ্লেকশন আসে ওইটা তারা শুনে বুঝতে পারে বা সামনে কোনো বাধা আছে কিনা, কোন জায়গায় পথ আছে, ও কোন দিক দিয়ে উড়ে যেতে পারবে। ওকে, এবং সেইটা মুখ দিয়ে তৈরি করে, ওদের জিভ দিয়ে তৈরি করে, কান দিয়ে রিফ্লেকশনটা শোনে, ওদের চোখে ওরা কিছু দেখে না আসলে। কিন্তু এই যে সাউন্ডটা করে, বাদুড় সারাক্ষণ সাউন্ড করতেছে, কিন্তু আমরা মানুষ ওদের মাঝখানে বসে থেকে একটা সাউন্ডও শুনতে পাবো না, কারণ ওইটা আমাদের অডিবল ফ্রিকোয়েন্সি, মানুষের অডিবল ফ্রিকোয়েন্সির বাইরে। ওখানেও তরঙ্গ তৈরি হচ্ছে, বাট সেই তরঙ্গ আমাদের কানে কাঁপুনি করতে পারে না। ঠিক সেরকম সমুদ্রের মধ্যে সমস্ত মাছ নিজেদের মধ্যে আলোচনা করে, কথাবার্তা বলে, গল্প গুজব করে, জানি না কি বলে, মিনিংফুল কিছু বলে কিনা, বাট সিগন্যাল দেয়, সেই শব্দ আমরা শুনতে পারি না মোস্ট কেসেস। এরকম আমাদের চারিদিকে পোকামাকড় আছে, অনেক কিছু আছে, তারা দে আর মেকিং সাউন্ডস, বাট ওই সাউন্ড গুলো আমরা মশার মানুষ সাউন্ড তো শুনতে পারি না। স্যার আমরা, মশা যখন সাউন্ড করে তখন শুনি। ভাই ওরকম চিন্তা করলে সব সাউন্ড, মানে মুরগির সাউন্ড আমরা শুনতে পারি, গরুর সাউন্ড শুনতে পারি। স্যার আপনার সাউন্ডটা আসতেছে না স্যার, কেটে কেটে আসছে। যেন জানি না, আমার কাছে রিসার্চ পেপার নাই। আচ্ছা, যা গরুর যে হাম্বা সাউন্ডটা সেটা হয়তো আমরা শুনতে পারি, অনেক পাখি পশু পাখির সাউন্ড আমরা শুনতে পারি, অনেকগুলো একটা শুনতে পারি না। যেটা আসলে প্রয়োজন আমাদের সেটা আমরা শুনতে পারি, যেটা আমাদের প্রয়োজন না সেটা শুনতে পারি না। সৃষ্টিকর্তা ওভাবেই তৈরি করছেন আমাদেরকে। ইটস আ ভেরি বিশাল প্ল্যান, বিশাল ডিজাইন, অ্যামেজিং ডিজাইন। সো হোয়াটএভার, আমার কথাটা হচ্ছে কি, এই যে তরঙ্গগুলো, এই তরঙ্গ বিভিন্ন রকমের আছে, কোনোটা আমরা শুনতে পারি, কোনোটা আমরা শুনতে পারি না। এই যে ওয়্যারলেস নেটওয়ার্কে যে ওয়্যারলেস দিয়ে যে ডেটা যায়, এটা একটা তরঙ্গের মধ্যে যায়, যেই তরঙ্গ আমরা অন্য কিছু দিয়ে দেখতে পারি না। ম্যাগনেটিক তরঙ্গ আছে, ইথার তরঙ্গ আছে, এরকম বিভিন্ন রকমের ওয়্যারলেস তরঙ্গ আছে। ঠিক সেরকম এই মাইক্রোওয়েভও একটা তরঙ্গ, যেই তরঙ্গটা জিনিসপত্রকে কাঁপাতে পারে। কিন্তু জিনিসপত্রকে বলতে কি, তরঙ্গটার ফ্রিকোয়েন্সি এরকম যে ও আমাদের যে কোনো একটা বস্তু, এই যে একটা প্লাস্টিক, আমার নখ, আমার চামড়া, স্কিন, এই চশমার হ্যান্ডেল, এই গ্লাস, এই প্রত্যেকটা কি প্রচুর পরিমাণ অণু-পরমাণু দিয়ে গঠিত। এর ভিতরে প্রচুর মলিকিউল আছে, মলিকিউল মানে অণু। একটা প্রোডাক্টের, একটা এলিমেন্টের মলিকিউল আছে। তারের মধ্যে অনেক তামার মলিকিউল আছে। একটা গোল্ডের অর্নামেন্টের মধ্যে অনেক বসে থেকে একটা শেপে চলে আসছে, শক্ত একটা শেপে চলে আসছে। ওকে, আমি ফিজিক্সের বেসিক কিছু জিনিস বলতেছি। এখন আমি যদি কোনোভাবে এই মলিকুল গুলাকে, এই পুরো ম্যাটেরিয়ালটাকে, একটা প্লাস্টিকের একটা ছোট্ট জিনিস, আমি এটাকে সে আমার পেপার ওয়েট, হ্যাঁ, একটা ছোট্ট পেপার ওয়েট আমার হাতে, এটা একটা গ্লাস পেপার ওয়েট, এইটা একটা গ্লাসের অনেক মলিকুল আছে। এখন আমি যদি কোনোভাবে এর ভিতরের যে মলিকুল গুলো আছে, এগুলো যদি টাইটলি বন্ডেড, এই জন্য শক্ত, এটাকে আমি এরকম আওয়াজ হয়, আমি ইয়ে করলে আওয়াজ হবে, তাই না, এত শক্ত। আমি যদি কোনো একটা ভাবে এই মলিকুল গুলোকে কাঁপাইতে পারি নিজেদের মধ্যে খুব করে ঘষা, মানে কাঁপাচ্ছি ভাইব্রেশন দিয়ে কোন একটা টেকনোলজিতে, তাহলে কি হবে, এই কাজটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং গরম হয়ে যাবে। একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুল ঘষা খেতে খেতে হিটেড হয়ে যাবে এবং এটা সফটওয়্যার হয়ে যাবে। এখন এই কাজকে ওরকম ভিতরে তার মলিকুল গুলাকে এই ভাইব্রেট করা যতটুকু সোজা, ভার্সেস আমার স্কিনের যে মলিকুল কনস্ট্রাকশন আছে সেটাকে ভাইব্রেট করা তার চেয়ে বেশি সোজা। এইটাকে করতে যত পাওয়ার লাগবে, এটাকে নরম করে ফেলতে, আমার স্কিনকে নরম করতে তার চেয়ে কম পাওয়ার লাগবে, রাইট?
মাইক্রোওয়েভ যে জিনিসটা করে ওই দুই পাশের ডিসপেন্সার থেকে এইরকম একটা তরঙ্গ পাঠায়, যে তরঙ্গে ভিতরে যে মাঝখানে থাকা জিনিস যেটাকে আমরা ঘোরাচ্ছি, কারণ যাতে চারিদিকে ইউনিফর্মলি তরঙ্গটা গিয়ে ঝাঁকাইতে পারে, এই জন্য ওটা ঘোরে। হ্যাঁ, তো ওইটা ঘুরতে ঘুরতে ওর চারিদিকে ওই বাটিকেও কাঁপানোর চেষ্টা করে, ভিতরের খাবারটাকেও কাঁপানোর চেষ্টা করে, কিন্তু বাটিটা অনেক শক্ত, ওর অনুপরমাণুগুলো অনেক বেশি টাইট হয়ে লেগে আছে বলে এত হার্ড। ওর অণুগুলাকে যে পরিমাণ মাইক্রোওয়েভ দেয়া হয় তা কাঁপাইতে পারে না, কিন্তু ভিতরের যে কন্টেন্ট আছে খাবারটা, ওইটার অনুপরমাণুগুলো কাঁপায় একদম সাইজ করে ফেলে, যেই কারণে ওগুলা নরম এবং প্রচন্ড রকমের গরম হয়ে যায়। বাটিটা গরম হয়ে যায় পারে না, কারণ বাটির ভিতরে অনুপরমাণুগুলো ঝাঁকি খায় নাই। বোঝা গেছে যে কেন খালি হাতে ধরা যায় ওই বাটি? জি স্যার। ওকে, দিস ইজ মাইক্রোওয়েভ ওভেনে গল্প গেল। তার মানে এবার কি আসি মাইক্রোওয়েভে মাইক্রোওয়েভ। কোনো হিট দেওয়া হয় না? না, কোনো হিট দেওয়া হয় না। আমরা তো ভাবতাম যে মাইক্রোওয়েভ হয়তো ইলেকট্রিক হিটার, যেটা থেকে হয়তো কিছু একটা বের হয় ঝাড়খান্ড কর্ম হইতো। স্যার তাহলে নামকরণের সার্থকতা এটা বলতে পারি যে মাইক্রোওয়েভ মানে মানে ছোট ছোট আকারে ওয়েভ দেওয়ার কারণে এটা একটা হিট হয়ে যায়। Absolutely, absolutely. The name comes from there. নামটা ওখান থেকে আসছে। সো মাইক্রোওয়েভ ওভেনে এই যে তরঙ্গ দিয়ে আমরা জিনিসপত্র গরম করে ফেলি, বাটি গরম হয় না, গ্লাস গরম হয় না, গ্লাসের পানি গরম হয়। হ্যাঁ, এই যে মজাটা, এই মজাটা হচ্ছে কি এই কারণে, হ্যাঁ, যে ও ঝাঁকাইতে পারে না, গ্লাসের কম্পোনেন্ট গুলোকে ঝাঁকাইতে পারে না, কিন্তু ভিতরের পানির কোনো পরমাণুকে ঝাঁকায় একদম পুরো বরবাদ করে দেয়, যার ফলে পানি ফুটতে থাকে, গ্লাস গরম হয় নাই। কারণ আমরা হিট দিই না, আমরা ঝাঁকি দিই। সো এই হচ্ছে কি মাইক্রোওয়েভ। এখন তার মানে বোঝা গেল, দেখেন ভাই আমি কেন এক্সাম্পলটা বললাম, কেন এই আলোচনাগুলো করতেছি। আলোচনাগুলো করছি এই যে আমরা যখন মাইক্রোওয়েভ টাওয়ারের কথা বললাম যে মহেশখালীতে আমি সিগন্যাল পাঠাবো মাইক্রোওয়েভ টাওয়ার, তার মানে আমি এই পাশ থেকে ওই ঝাঁকিওয়ালা সিগন্যাল পাঠাচ্ছি, ওই পাশে গিয়ে আরেকটা সেন্সর থাকলে সে ঝাঁকিটা উপলব্ধি করতে পারে যে আমাকে ঝাঁকি দেওয়া হয়েছে। ওই ঝাঁকি সিম্পল সিগন্যাল। বুঝে গেছে? আমি শুরুতে বলছিলাম না যে আলো দিয়ে দিব, ইলেকট্রিসিটি দিয়ে দিতে পারি, শব্দ দিয়ে দিতে পারি, আবার ঝাঁকি দিয়ে দিতে পারি, কাইনেটিক। এইটা হচ্ছে সেই জিনিসটা। ওকে, সো এই ওয়েতে টেরেস্টেরিয়াল মাইক্রোওয়েভ সিগন্যাল কাজ করে। কমিউনিকেশন স্যাটেলাইট কাজ করে আরেক ধরনের ওয়েভ, যেটা খুব লং রেঞ্জ ওয়েভ, কারণ মহাকাশে পাঠাইতে হয় আমাদেরকে। এই কমিউনিকেশন স্যাটেলাইটে আরেক ধরনের ইথার এক ধরনের ওয়েভ কাজ করে, ওই ওয়েভটা ঝাঁকি, এটাও কম্পন। ওই কম্পনটা একদম যেতে যেতে স্পেস পর্যন্ত যায়, ওখানে ডিশের মধ্যে বাড়ি খেয়ে আবার এই পাশে মাটিতে আসে। তো এইটাও ওরকম কম্পন। সেলুলার বা পিসিএস, পার্সোনাল কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্ক, যেটা আমরা এই যে টাওয়ার দিয়ে যে বিটিএস বলি, বিটিএস বলি না আমরা, যে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় যে টাওয়ার গুলা দেখি বিল্ডিং এর উপরে ভাড়া নিয়ে নিয়ে টাওয়ার গুলাতে, মোবাইল টাওয়ার, এই মোবাইল টাওয়ার গুলো ঠিক এই ধরনের একটা এই এই পিসিএস বলে একটা এক ধরনের ওয়েভলেন্থ ছাড়ে, যে ওয়েভলেন্থ গুলো আমরা আমাদের মোবাইলের পিছনে, মোবাইল সেটের সাধারণত পিছন দিকে একটা এন্টিনা থাকে, এই পিছনের সাইডে একটা এন্টিনা থাকে, ওই এন্টিনাটা এই ওয়েভ গুলা রিসিভ করে, কম্পনগুলা সিগন্যালটা। দ্যাট ওয়েতে আমরা আসলে ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করি। ঠিক ওয়াইফাই ওয়্যারলেস ল্যাব যেটা বলতেছি সেম ওয়েতে কাজ করে। তাহলে মোটামুটি এই মিডিয়াগুলো বোঝা গেছে যে ওয়্যার এবং ওয়্যারলেস কিভাবে কাজ করে। কনসেপ্ট কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে বাকি কাজ আপনাদের পড়া এবং পরে লিখে দেয়, বাট কনসেপ্ট কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ। আর যে জিনিসটা আমি তখনও বলছিলাম, আমাদের চারিদিকে চোখ কান খুলে একটু দেখেন কত কিছু না জানা আছে, অজানা আছে। হ্যাঁ, এগুলো জানার, প্রত্যেকটা জানার উপায় আছে। এখন কেউ যদি বলে যে আমি এটা জানি না বা জানতে পারি নাই, সিরিয়াসলি ইটস এন পানিশেবল অফেন্স। ইটস এ পানিশেবল অফেন্স। এই যুগে হ্যাঁ, আমরা যারা আছি স্টুডেন্ট, তাদের সবার পানিশমেন্ট হওয়া উচিত। না সিরিয়াসলি আমি আমার ছেলেমেয়েদেরকে বলি, আমি আমার ছেলেদেরকে অলওয়েজ এনকারেজ করি। হ্যাঁ, আমি আপনাদেরকে, ইটস নট এ ক্রাইম, ইটস নট অ্যান অফেন্স। এটা হচ্ছে কি আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম, দ্য ওয়ে উই আর ব্রট আপ, হ্যাঁ, আমাদেরকে বড় করা হয়, আমাদের এডুকেশন সিস্টেম, এটা ইজ নট নলেজ ড্রিভেন সিস্টেম। খুব আনফরচুনেট, খুব দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, এটা চেঞ্জ হবে, আস্তে আস্তে হচ্ছে, আরো হবে ইনশাল্লাহ।
বাট খুব দুর্ভাগ্য আমাদের, ইটস নট আ নলেজ ড্রিভেন সিস্টেম, বাট আসল জিনিস হচ্ছে নলেজ। আমরা কিউরিওসিটিকে প্রথমেই দমায় দিই। স্কুলে আমরা বলি যে তোমাকে যেটা পড়তে বলছি সেটা পড়ো, হ্যাঁ, আমরা কারিকুলাম ধরাই দিই, সিলেবাস ধরাই দিই। দ্যাটস দ্য ফার্স্ট থিং উই ড্যামেজ আওয়ারসেলভস উইথ। যখন আমরা রুটিন, কারিকুলাম, সিলেবাস ধরাই দিই, যখন আমরা ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কোশ্চেন ধরি, যখন আমরা কোনটা কবে আসতে পারে কবে আসতে পারে না এগুলো ধরি, বিলিভ মি, দ্যাট ড্যামেজেস আওয়ার হোল লাইফ, পুরা লাইফের প্রোডাক্টিভিটি। কারণ মানুষের ব্রেইন কি ট্রেমেন্ডাস অ্যামাউন্টের ক্যাপাসিটি, কল্পনার বাইরে। আপনারা কি জানেন যে কিছু, এটা অবশ্য যদিও এক্সট্রাঅর্ডিনারি, এক্সেপশনাল এক্সাম্পল, সে প্রচুর এরকম 9 ইয়ার্স 10 ইয়ার্স আছে। আমি দুইজন বাংলাদেশিকে চিনি, বাংলাদেশি বংশোদ্ভূত দুইজনকে চিনি, দুইটা ছেলেকে চিনি, পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করার সৌভাগ্য হয়েছে আমার। একজনের বয়স এখন 12 বছর, একজনের বয়স 9 বছর। বোথ অফ দেম আর ইউনিভার্সিটি প্রফেসরস। একজন 9 বছর, একজন 12 বছর, বোথ অফ দেম আর ইউনিভার্সিটি। একজন 12 বছর যে, হ্যাঁ, কিভাবে সম্ভব স্যার এটা? ক্যারেন, এই ক্যারেন হচ্ছে গিয়ে এখন নাসাতে ইয়ে করতেছে, ইন্টার্ন করতেছে, তার 12 বছর বয়স। আর 9 বছর বয়স যে, হ্যাঁ, সুবর্ণ নাম, এই ছেলেটা হচ্ছে কি এখন সে ইয়েতে কোথায়, কোন ইংল্যান্ডে, বোধহয় ইংল্যান্ডে একটা ইউনিভার্সিটির প্রফেসর। স্যার এটা কিভাবে Sorry, সম্ভব? সম্ভব, সম্ভব আরো আছে। দাঁড়ান, ধরেন আমি একটু একটা ফোন রিসিভ করে নিই, হ্যাঁ, একটু প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, আমি ক্লাস নিচ্ছি ইয়েতে, অফিসে, বাসা যাইনি। সরি, ফোন রিসিভ করতেছিলাম আমার ওয়াইফের, বেসিক্যালি দে ওয়্যার আউটসাইড, বাসায় ফিরবে। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম? স্যার কিভাবে 12 বছরের একজন ও নাসায় হ্যাঁ, 12 আর 9 বছর এরা হচ্ছে কি, দেখেন এরকম একটা দুইটা না, এখন কিন্তু এরকম অলমোস্ট প্রবাবলি ইফ আই এম নট টু রং, প্রবাবলি এখন ফিউ থাউজেন্ড এখন অলরেডি ফিউ থাউজেন্ড সারা পৃথিবীতে এইরকম ইয়াং অবস্থায় ইউনিভার্সিটি লেভেল বা তার চেয়ে বেশি লেভেলের নলেজ সহ ছেলে পেলে আছে। আমি যে দুইজনের কথা বললাম, দুইজন বাংলাদেশি প্যারেন্টস এর ছেলে, দুইটাই ছেলে বাংলাদেশি প্যারেন্টস, যাদেরকে একটা ফ্যামিলিকে আমি পার্সোনালি চিনি, আমেরিকার একটা ফ্যামিলিকে পার্সোনালি বলতে প্রফেশনালি চিনি, বাট আই হ্যাভ পার্সোনালি ইন্টারঅ্যাক্টেড উইথ দ্যাট ফ্যামিলি, তাদের বাপ মার সাথে। হ্যাঁ, এই কারণ যে সে হচ্ছে কি আমেরিকায়, তার মা হচ্ছে গিয়ে জুলিয়া কাজী, তার মায়ের সাথে আমার সম্পর্ক বেসিক্যালি প্রফেশনালি। জুলিয়া কাজী, সে হচ্ছে গিয়ে প্রাইস ওয়াটারহাউস কুপার্স, যেটা আছে আমেরিকার, পিডাব্লিউসি যে হেলথ, তার এমডি তার মা। আর তার বাবাও একজন বেসিক্যালি ডেটা সায়েন্টিস্ট। হ্যাঁ, আর ছেলেটার বয়স হচ্ছে কি, ও প্রথম ইয়েতে ইন্ডিয়াতে জয়েন করা হচ্ছে কি 9 বছর বয়সে, এখন তার বয়স 12, পড়ায় ইউনিভার্সিটিতে, ওকে, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় ইউনিভার্সিটিতে। আর পরের যে ছেলেটার কথা বললাম, সুবর্ণ নাম, না ব্যাক নামটা সুবর্ণ, বাট পুরো নামটা মনে নেই, প্রফেসর আইজাক সুবর্ণ রয় বোধহয়। সুবর্ণ আইজাক স্যার। হ্যাঁ, সুবর্ণ আইজাক, এক্স্যাক্টলি সুবর্ণ। তাকে আইজাকটা দেয়া, আইজাকটা তাকে আমেরিকান কিছু ইউনিভার্সিটি তাকে আইজাক নিউটনের সাথে কম্পেয়ার করে আইজাকটা অ্যাড করছে আর কি, বিকজ তাকে ধরা হয় যে হি ইজ অলমোস্ট গোয়িং টু বি ইকুইভ্যালেন্ট টু নিউটন, ইফ নট মোর। আইজাক নিউটনের চেয়ে আইদার ইকুইভ্যালেন্ট অর বেশি যদি না হয়ে থাকে, তাকে ধরা হয় এখন। সো এই সুবর্ণ আইজাক বা আইজাক সুবর্ণ, যে সেও কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। আমি জাস্ট খুব ছোট্ট করে, আসলে অন্য গল্পে বেশি চলে যাই, যেটা বলছিলাম যে ছোট্ট করে যে আপনারা যে কোশ্চেনটা করছেন এই বয়সে সম্ভব কিনা, বা এই যে আমি যেটা বলছিলাম যে আনলিমিটেড ক্যাপাসিটি একটা ব্রেনের দেয়া আছে, এটা এরা প্রত্যেকে হোম স্কুলিং করা, এরা প্রত্যেকে, এই যে আমি 1000+ যে বাচ্চাদের কথা বলতেছি, যে বাচ্চা বলতেও তো ভয় লাগে, হ্যাঁ, কারণ হচ্ছে কি যারা ইউনিভার্সিটিতে পড়ায় প্রফেসর সাহেব, বাচ্চা বলি কেমনে, বয়স যাই হোক, হ্যাঁ। তো যাই হোক, এরা মানে
এরা ছোটবেলা থেকে এদেরকে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে কি এক্সপোজার দেওয়া হয়েছে টু নলেজ নট বেসড অন দেয়ার এজ, নট বেসড অন দেয়ার ক্লাসের সিলেবাস। যে তুমি এখন ক্লাস 3-তে পড়ো, তোমার ক্লাস 3-এ শুধু পড়া উচিত হচ্ছে কি 4 অক্ষরের বানানের বেশি তোমার পড়া উচিত না। এই লিমিটেশন না রেখে তাদের সামনে তাদের ইন্টারেস্ট গ্রো করে তাদেরকে নলেজে এক্সপোজ করা হয়েছে এবং তারা পড়ালেখা করছে। এবং দেখা গেছে যে ক্লাস 5-এর একটা ছেলে সে ইভেন ইন্টারমিডিয়েটের সমপরিমাণ পড়া পড়তে পারে। তবে এইটার মানে এই না যে তাকে ইন্টারমিডিয়েটের বই দিয়ে চাবুক পিটা করে বলা হয় যে এটা পড়ো, কালকে পরীক্ষা আছে। ইটস নট লাইক দ্যাট। সত্যিকার কনসেপ্ট ক্লিয়ার করে, সত্যিকার রিজন গুলো তাকে কানেক্ট করায় দিয়ে তার ইন্টারেস্টের উপরে বেস করে যখন তাকে এক্সপোজ করা হয় তখন সে আসলে হিউজ পরিমাণ নিতে পারে মানুষ। এই জন্য আমি এই কথাটা বললাম যে আমাদের একাডেমিক সিস্টেম, আমাদের কালচার, দ্য ওয়ে উই হ্যাভ লার্নড টু লার্ন, দ্যাট হ্যাজ ড্যামেজড আস, দ্যাট ইজ ড্যামেজিং আস অলওয়েজ। হ্যাঁ, যে কারণে আমি সবসময় বলি যে চোখ মানে এইভাবে আমার বাচ্চাদেরকে আমি ব্যবহার করবো। আমার বাচ্চাদের সাথে আমি, আমার বাচ্চারা যেমন, আমার বড় মেয়ে হচ্ছে কি এখন A লেভেলসে, শি ইজ 18, আমার তারপরে ছেলে আছে 14, তারপরে একটা খুব ছোট ছেলে আছে 3.5 বছর বয়স। বাট এল্ডার টু যে দুইজন প্লাস ওদের কাজিনরা যারা সবসময় পছন্দ করে আমার বাসায় আসতে, অলওয়েজ তারা থাকে প্রায় আমার বাসায় প্রতি সময়ে দেখা যায় 1-2 করে ওদের সমবয়সী বা ছোট বড় কেউ না কেউ আছে কাজিনরা। বিকজ আমরা বাসায় খুব সুন্দর একটা সময় আমাদের কাটে। আমরা প্রতিদিন রাতে, আমি যে বাসায় ফেরত যাওয়ার পর রাত 11টার পরে হয়তো 12টা পর্যন্ত আই উইল সিট উইথ দেম এন্ড গল্প করবো কিছু না কিছু। আমরা, ওদের অনেক কোশ্চেন থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি বাসায় কালচারটা আনার চেষ্টা করছি আমার বাসায়, যে আমার ছেলে মেয়েদের সাথে আমি কি সাবজেক্ট নিয়ে ডিসকাস করি, কখনো অ্যাস্ট্রোনমি, কখনো মেটেরোলজি, কখনো হয়তো ওশেন, বাট আমি যে সব জানি তা না। আমি ব্যক্তিগতভাবে কন্টিনিউয়াসলি লার্ন করি, বি ইট ফিজিক্স, বি ইট বায়োলজি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কন্টিনিউয়াসলি লার্ন করি এবং আমি খুব এনজয় করি লার্ন করতে, এবং সেই জিনিসটা আমি আসলে এমিট করার চেষ্টা করি আমার ছেলে মেয়েদের মধ্যে বা আমার স্টুডেন্টদের মধ্যে, যে কারোর মধ্যে। ওই হিসাবে আপনাদেরকে বলছি যে আমাদের চারিদিকে তাকাবেন, কত কিছু জানার আছে এবং এখন জানার উপায়ের কোনোই অভাব নেই। সিম্পল একটা গুগল সার্চ, একটা ভালো গুগল সার্চ, একটু ধৈর্য ধরে একটাতে না 2-3টা স্টাডি করা লিখে না আপনার ব্রেন খোলার জন্য। So do justice to the gift you have here. হ্যাঁ, প্লিজ ডু জাস্টিস টু ইট। লাইফকে এত সংকীর্ণ করে রাখলে ওই সিলেবাস আর পরীক্ষা পাস, একটা সার্টিফিকেট, দ্যাটস আ হিউজ ইনজাস্টিস টু লাইফ, দ্যাটস আ হিউজ ইনজাস্টিস টু দ্য গিফট ইউ হ্যাভ, হিউজ ইনজাস্টিস। হ্যাঁ, আনফর্চুনেটলি আমরা অভ্যস্ত ক্লারিক্যাল মাইন্ডসেটে। আমি খুব নেগেটিভলি বলছি, খোঁচা দিয়ে বলতেছি, আমাদের মেজরিটি মাইন্ডসেট ক্লারিক্যাল। আমরা লাইন টেনে এখানে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে, এখানে কি লিখতে হবে, ওর বাইরে নিজের ব্রেনকে আর ইউজ করার চেষ্টা করি না, মনে করি বেশি খাটনি হয়ে যাবে। দ্যাটস ভেরি ব্যাড। ওকে, সো চেষ্টা করেন নিজের লাইফে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে, আমি সিনসিয়ারলি সাজেস্ট করতেছি। ওকে, লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক। কথা বলা শুরু করলে আমার কথা বলতে ভালো লাগে, কিন্তু কথা বলা শুরু করলে আসলে এত বেশি অফ টপিকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমাদের শুনতে ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে, কমপ্লিট তো করতে হবে। ওকে, আচ্ছা, তো এবার আসছে হচ্ছে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে টোপোলজি। হ্যাঁ, নেটওয়ার্ক তো আমরা নেটওয়ার্কের টাইপ বিভিন্ন আলোচনা করলাম, বিভিন্ন কিছু আলোচনা। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টোপোলজি। টোপোলজি জিনিসটা হচ্ছে গিয়ে যে এইটার, আমি বাংলায় যদি বলি যে এটা কিভাবে সাজানো। একটা কেবল দিয়ে অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করবো, কিন্তু সেই কানেকশনটা কিভাবে সাজানো, কানেকশনটা কি এরকম যে গাছের ব্রাঞ্চের মতো, যে একটা ট্রাঙ্কের থেকে আমি এখানে একটা কানেকশন দিলাম, এখানে একটা কানেকশন দিলাম, অন্য একটা কানেকশন, এরকম? নাকি কানেকশনটা শুধু একটা স্ট্রেট এক লাইন থেকে আরেক লাইন? নাকি কানেকশনটার মাঝখানেই আমার কম্পিউটার বসা একটা তারের? এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে সাজানোর যে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটার উপরে অনেক প্রস এন্ড কনস ডিপেন্ড করে, অনেক বেনিফিট, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ডিপেন্ড করে। সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলাকে জন্য এই সাজানোটাও একটা টেকনিক্যাল বিষয়, একটা বিষয়, এটা স্টাডির একটা বিষয়।
এইগুলাকে বলে, এই সাজানোর স্টাইলের উপরে ভাগ করাকে বলে আমরা টপোলজি হিসেবে ভাগ করা। আমাকে রায়না একটু কফি দাও না। কফি দাও, হ্যাঁ। সাজানোটার উপরে বেস করে আমরা বিভিন্ন ভাবে নেটওয়ার্ককে ভাগ করি। যেমন এখানে আমরা বলছি লিনিয়ার বাস টোপোলজি, রিং টোপোলজি। খেয়াল করেন, লিনিয়ার বাস হয়তো বোঝা যাচ্ছে না, বাট রিংটা বোঝা যাচ্ছে, সাজানোটা রিং এর মতো। স্টার টোপোলজি বোঝাই যাচ্ছে এটা স্টারের মতো। তারার মতো। ট্রি টোপোলজি বোঝাই যাচ্ছে, হায়ারার্কি যখন বলছি বোঝা যাচ্ছে অর্গানোগ্রামের মতো। অর্গানাইজেশন চার্ট থাকে না, একজন সিইও, তার আন্ডারে 3টা বা 4টা সিএক্সও, হ্যাঁ, সিআইও, সিটিও, সিপিও, সিএমও, সিসিও, এরকম চিফ কমার্শিয়াল অফিসার, চিফ মার্কেটিং অফিসার 5-6 জন আছে। তাদের আন্ডারে আবার হেড অফ অমুক ডিপার্টমেন্ট, হেড অফ অমুক ডিপার্টমেন্ট, হেড অফ তাদের আন্ডারে আছে হচ্ছে কি অমুক ম্যানেজার, তমুক ম্যানেজার, এরকম। এখন সিএফও যে সিইওর নিচে যে সিএফও, তার আন্ডারে হয়তো একজন পেয়েবল ম্যানেজার আছে। এখন এই পেয়েবল ম্যানেজারের সাথে মার্কেটিং এর যে হেড, তার কি ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে? তার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই অর্গানাইজেশন। যদি সম্পর্ক করতে হয় তাহলে তাকে তার আগের নোডে যেতে হবে, তার আগের নোডে যেতে হবে, ওইখান থেকে ওইখানে ফেরত যেতে হবে, একটা ইনফরমেশন যেতে হবে। নিজেদের মধ্যে ডাইরেক্ট কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, হ্যাঁ, বা কোনো ওইরকম ওয়ার্কিং রিলেশনশিপ নাই, থাকার কথা না। এই স্ট্রাকচারটাকে বলে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। সো নেটওয়ার্কেও যখন আমরা ওই স্ট্রাকচার ফলো করবো বলবো আমরা হায়ারার্কিক্যাল টোপোলজি। আর মেশ, যেটা মেশ ওয়ার্ডটা কোথায় শুনছেন? ভেড়া বললেন না, ভেড়ার একটা নাম হচ্ছে মেশ। স্যার মেবি আমাদের তাসলিম আপু এটাই বলতেছিল যে মাস্ক বা মেস এমন ধরনের কিছু সম্ভবত কিছুক্ষণ আগে আজ করছিল আপনাকে। ও, এটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, ওই মাস্ক বলতেছিলাম, বুঝিনি। ঠিক আছে, মেশ, মেশ ওয়ার্ডটা আমরা কোথায় শুনছি বলেন? ফাস্টফুড তো এখন খান, প্রচুর ফাস্টফুডের দোকান হয়েছে। কালকে একটা আলোচনা করতেছিলাম, আল্লাহ এত দোকান হয়েছে, অভাব নেই ফাস্টফুডের। KFC, ভালো আছে। হুম, KFC, কেএফসি, কেএফসি তে মেশ শুনছেন? পটেটো মেশ শুনছেন? পটেটো মেশ বা খাইছেন? স্যার মেশ তো না স্যার, ম্যাশ বলে স্যার। ওই ম্যাশ আছে, যান, আমার উচ্চারণ ভুল। পটেটো ম্যাশ, পটেটো ম্যাশ কেউ খাইছেন? আমি খাইনি স্যার। স্যার আলু ভর্তা স্যার। কে এটা খায় নাই? রাসেল আহমেদ। আলু ভর্তা, আলু ভর্তা। আচ্ছা, পটেটো ম্যাশ। ম্যাশ হচ্ছে গিয়ে এই ফাস্টফুডের দোকানের কথা কেন বলছি, ওখানে অনেক দাম দিয়ে এটা বিক্রি করে। পটেটো ম্যাশ বিক্রি করে, বিভিন্ন স্যার ম্যাশ। কখনো কোন রেস্টুরেন্টে বুফেও স্যার দেখা যায় যে মানে পটেটো ম্যাশ, আলু ভর্তা রাখা হয়, অন্যান্য ভর্তা রাখা হয়। এক্স্যাক্টলি, ও হচ্ছে আলু ভর্তা। হ্যাঁ, ম্যাশ মানে হচ্ছে গিয়ে যেটার কোনো আসলে আকৃতি নাই, যেটা একদম মিশানো, যেটার কোনো আকৃতি নাই, এটাকে বলা হচ্ছে ম্যাশ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমি যখন আলু ভর্তা করি, ওটা হয়ে যায় পটেটো ম্যাশ। আলুর মতো গোল থাকে না, কিছুই থাকে না, কোনো আকৃতি নাই। ওকে, দ্যাটস পটেটো ম্যাশ, বা যে কোনো কিছুর ম্যাশ। তাহলে ম্যাশ টোপোলজি বোঝা যাচ্ছে একটা ভর্তা টোপোলজি, মানে এর কোনো আকৃতি নেই, এর না স্টার, না হায়ারার্কি, না লাইন, না রিং, এর কোনো আকৃতি নেই, তখন এটা বলে ম্যাশ টোপোলজি। এইবার আমরা চলে আসি, একদম স্ট্রেট কনসেপ্ট বুঝে গেলাম, স্ট্রেট এক্সাম্পল দিয়ে একদম সুন্দর মাথার মধ্যে বসে যাবে এখন। কম্পিউটার অথবা টিভিতে যে মাদারবোর্ড ইউজ করা হয় সেখানে তো দেখলাম কিছু কেমন যেন একটা ইয়ার মতো আস্তে আস্তে লাইন নেওয়া হয় কিছু কিছু ওইগুলি কি স্যার লাইনের আওতায় আসে? লিনিয়ার বাসের তো আসে কিনা? জি স্যার। অনেকটা আসে, বাট সবসময় লিনিয়ার বাস না। লিনিয়ার বাস আমরা এখন দেখবো, বাট আপনি যেটা বলতেছেন সেটা আমরা আলোচনা করছিলাম, মনে আছে মাদারবোর্ডের সময় আমরা ওই যখন হার্ডওয়্যারটা আলোচনা করছিলাম, তখন আমরা বলছিলাম কমিউনিকেশন বাস, যেটা আমি বলছিলাম ডেটা ট্রান্সপোর্টেশন। কিন্তু এই বাস হচ্ছে কি নিজে রাস্তা, এই বাস আসলে সেই গাড়িটা না, এটা আমি আলোচনা করছিলাম। জি জি। ওই যে সার্কিট গুলা যেটার কথা আপনি বলছেন, কেমন জানি একটা জিনিস দেখা যায়, ওগুলো হচ্ছে গিয়ে কপারের প্লেট, চিকন চিকন তামার প্লেট, পুরা বোর্ডের মধ্যে অনেক ডিজাইন করে করে, সুন্দর ডিজাইন করে করে যাওয়া। কেন ডিজাইন সুন্দর করতে হয়? কারণ ওখানে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে একটা ডিভাইস এখানে চিপ এখানে আছে, একটা চিপ এখানে আছে, একটা চিপ এখানে আছে, এগুলোর মধ্যে যে কমিউনিকেশন হবে, কোনটা কাকে ক্রস করবে, কিভাবে ক্রস করবে, একটা নিচে দিয়ে ক্রস করবে, একটা উপর দিয়ে ক্রস করবে, কিন্তু এই যে লাইনটা পাশাপাশি যাবে,
দুইটার মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে যাতে একটা ইলেকট্রিসিটি অন্যটাতে ইলেকট্রিসিটি না চলে যায়। এই যে জিনিসগুলো মেনটেন করার জন্য এটাকে এত সুন্দর করে ডিজাইন করা হয়। হ্যাঁ, ওগুলো আসলে সব ডেটা যাওয়ার রাস্তা, যেগুলোকে আমরা বলি কি বাস, বিইউএস বাস, কমিউনিকেশন বাস। তো লিনিয়ার বাস টপোলজি হচ্ছে ওই কমিউনিকেশন বাসগুলোর একটা অ্যারেঞ্জমেন্ট। ওকে, লেটস কাম টু আমাদের ডিসকাশনে আমরা আসি। আমরা একবারে ডাইরেক্ট লিনিয়ার বাস টপোলজি, লিনিয়ার বাস, সরি আমি বানান ভুল করছি। লিনিয়ার বাস টপোলজি দেখে বোঝা গেছে কি জিনিস? যখন আমি কম্পিউটার গুলা কানেক্ট করতেছি এমন ভাবে যে একটা লাইন, তার মধ্যে একটা করে শাখা বের হয়ে হয়ে একটা করে ডিভাইসকে কানেক্ট করতেছে, এরকম অ্যারেঞ্জমেন্টে যে টপোলজি, সেই টপোলজিকে আমরা বলি লিনিয়ার বাস টপোলজি। এইটা সাধারণত আগে, অনেক আগে ব্যবহার করা হতো যখন কম্পিউটারের সংখ্যা কম ছিল। বাট এরকম যে একটা ফ্যাক্টরিতে বা একটা কোথাও অনেক লম্বা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টেবিল আছে, ওইখানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নেটওয়ার্কটা নিয়ে যাওয়া হয়েছে একটা বাস দিয়ে, কেবল দিয়ে। ওইটার মধ্যে যেখানে যেখানে কম্পিউটার বসে সেখানে একটা করে ব্রাঞ্চ তৈরি করে ওই যে এটা কম্পিউটারে পয়েন্ট করা হয়েছে, আর একটা ব্রাঞ্চ তৈরি করে একটা কম্পিউটারে পয়েন্ট তৈরি করা হয়েছে। এটা তো আমরা আমরা যখন তাহলে যে বর্তমান যে আমরা সুইচ ইউজ করি, ইলেকট্রিক লাইন, হুম, এটা তো অনেকটা তাহলে এর আওতায় পড়তেছে। কখনোই না। এটা যদি করতো তাহলে আপনি চিন্তা স্যার করেন, ওয়ার্ক স্টেশন গুলো যে তৈরি করা হয় অফিসে, এটা তো সম্ভবত বাসের টপোলজির মতোই। হ্যাঁ ওয়ার্ক স্টেশন একটা জায়গা পর্যন্ত আমি বলি আপনাকে কোন জায়গা পর্যন্ত আর কোন জায়গা পর্যন্ত হ্যাঁ আর কোন জায়গা পর্যন্ত না। ধরেন আপনার একটা অফিস ফ্লোর, হ্যাঁ, ওই যে বড় বড় বিল্ডিং অফিস ফ্লোর গুলা থাকে না, ওপেন ফ্লোরের মধ্যে উপরে অনেকগুলো টিউব, চারটা করে টিউবলাইটের একটা করে বক্স থাকে, তাই না? তারপরে যে এই কি বলে ওটাকে, যেখানে লাইট গুলো আছে, যেটা এই যে এই লাইট আমার মাথার উপরে যেটা আছে, এটা কি বলে, স্পটলাইট। এরকম স্পটলাইট থাকে অফিসে, তাই না? স্পটলাইট থাকে, বিভিন্ন রকমের লাইট থাকে। এই যে লাইটগুলা থাকে, এই লাইটগুলা কি কোনো আলাদা সুইচে বন্ধ হয়, অন হয়, অফ হয়, নাকি একটা সুইচ অফ করলে সারা ফ্লোরের সব লাইট অফ হয়ে যায়? স্যার এক সুইচে হয়, ইন্ডিভিজুয়াল সুইচে, একটা সুইচে সবগুলাই অফ হয়ে যায়, ফুল হোল ফ্লোরটাই। তাই কি? স্যার এটা তো অনেক অফিস দিয়ে এরকমই তো, যে সেকশন করে দেখা যাবে দুইটা টিউব বা দুইটা বক্স একটা সুইচে করছে, বা চারটা বক্স ম্যাক্সিমাম একটা সুইচে করে। সাধারণত পুরো ফ্লোরেরটা একসাথে থাকে না। এটার কারণ আছে, কারণ হচ্ছে কি এফিসিয়েন্সির জন্য। আমার এখন একজন এমপ্লয়ি আসছে, সেই ওই কোনায় বসে আছে, তার জন্য কি আমি পুরো ফ্লোরে লাইট জ্বালায় রাখবো? জ্বালাবো। অবশ্যই না। তার মানে ওই কোনার যে ব্লকটা, ওই ব্লকটা লাইট জ্বালাবো, ওই কোনায় যে এসিটা আছে ওই এসিটা চালাবো। এটা ওপেন ফ্লোর, এটা করা হয়। এই যে কথাটা বললাম এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, এখন কোথাও যদি এক সুইচে করে, আইদার দ্যাটস এ ভেরি স্মল ফ্লোর, হ্যাঁ, অর ওদের বুদ্ধি কম, হ্যাঁ, এফিসিয়েন্সি দিক থেকে। সো যেটা হচ্ছে যে এই যে সুইচগুলো আলাদা করা হচ্ছে, কিন্তু জিনিস কিন্তু এরকম লাইনকে লাইন লাইট, লাইনকে লাইন ফ্যান। মসজিদেই ধরেন না, আপনি মসজিদে যখন আমরা যাই, যারা মুসলিম তারা মসজিদে যখন যাই, কত বড় ফ্লোর, কতগুলা ফ্যান, সব কি এক সুইচে সব ফ্যান অফ হয়ে যায় নাকি? না স্যার ইন্ডিভিজুয়াল সুইচ আছে স্যার। ইন্ডিভিজুয়াল সুইচ আছে, কিন্তু ওগুলো সব লাইন ধরা। তার মানে লাইন ধরা থাকলে লিনিয়ার বাস টপোলজি হবে না। ওই সুইচ বোর্ড পর্যন্ত ওদের প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট কেবল আসছে, কিন্তু গেছে মেবি একটা লাইন ধরা পাইপে দিয়ে, বাট কেবলটা ইন্ডিপেন্ডেন্ট। নাহলে আমরা আলাদা করে অন অফ করতে পারতাম না, ঠিক আছে? সুতরাং এই ধারণা প্রথমে মাথা থেকে বের করে দিই যে সবকিছু এরকম লাইন ধরা থাকলে লিনিয়ার বাস টপোলজি না। লিনিয়ার বাস টপোলজি আমরা স্পেসিফিক্যালি করি যখন আমার এই যে প্রত্যেকটা কম্পিউটার, এই যেখানে যে কম্পিউটারগুলো যে ছবিতে দেখতেছি, এই প্রত্যেকটা কম্পিউটার থেকে আলাদা আলাদা কেবল আমার এক মাথা থেকে আরেক মাথায় নিতে কস্ট অনেক বেড়ে যাবে, কিন্তু আমি বেনিফিট কম পাবো। তখন আমরা চিন্তা করব যে না, আমার দরকার নাই, স্পিড কম্প্রোমাইজ হলে হবে,
অন্য প্রবলেম হইলে হবে, আমার শুধু কাজ করা নিয়ে কথা, এগুলি প্রত্যেকটা আমি একটা মেইন কেবলের সাথে খালি কানেক্ট করে দিব। যেরকম আমরা করি পানির লাইন, সুয়ারেজের লাইন, গ্যাসের লাইন, রাস্তা দিয়ে যায়, প্রত্যেক বিল্ডিং ওখান থেকে একটা করে কানেকশন নিয়ে নেয়, রাইট? কিন্তু কানেকশন নেওয়ার পরে কি করে, কানেকশন নেওয়ার পরে প্রত্যেকটা ফ্ল্যাটে যখন ওঠে, গ্যাসের লাইন চিন্তা করেন, প্রত্যেকটা ফ্ল্যাটে যখন ওঠে তখন এরকম না যে বিল্ডিং এর এক পাশ দিয়ে একটা বড় মোটা লাইন গেছে, প্রত্যেক ফ্ল্যাটে ফুটা করে করে ওইখান থেকে গ্যাসের কানেকশন দিচ্ছে, তাই কি করে? তা করে না, একদম নিচে থেকে প্রত্যেক ফ্লোরের লাইন আলাদা আলাদা করে ওঠে, পানির লাইন, গ্যাসের লাইন আলাদা আলাদা করে ওঠে, ইলেকট্রিক লাইন আলাদা আলাদা করে ওঠে। দুইটা কারণ, একটা হচ্ছে বিলিং এর জন্য, যে প্রত্যেকের আলাদা আলাদা খরচ বিলিং করবে, আর একটা হচ্ছে কি পানির লাইনের ক্ষেত্রে বিলিং অ্যাপ্লিকেবল না, বাট পানির লাইনের ক্ষেত্রে প্রেসার এবং ডিস্ট্রিবিউশন সেটার জন্য করে। তো এই যে প্রয়োজন কি সেটার উপরে ডিপেন্ড করে ডিসিশন হয় আমরা টোপোলজিতে যাবো কিনা। এই টোপোলজিটা আমাদের দেশে যেমন আমরা যদি খুব কমনলি দেখি যে কোথায় ব্যবহার হয়, সেটা হচ্ছে রেলওয়েতে, রেলওয়ে স্টেশন গুলাতে। আমি এখন যদি ঢাকা থেকে চিটাগাং যাব, এই টিকিটটা আমি কোথা থেকে করতে পারি? ট্রেনের কোন স্টেশন? কমলাপুর থেকে করতে পারেন, বিমানবন্দর থেকে করতে পারেন, অনলাইনে করতে পারেন, অথবা যে কোনো কাউন্টার থেকে করতে পারেন। আমি কি কুমিল্লা থেকে করতে পারবো? নো স্যার, হুম, নো। অনলাইনে করা যাবে আর কি, কিন্তু কুমিল্লা ইয়ে থেকে দিবেন আর কি, যেখানে স্টেশন ট্রেন থেকে? থামবে না ওখানে দিবেন না। কুমিল্লা স্টেশন থেকে টিকিট দিবে না? না, দিবেন না স্যার। অবশ্যই দিবে স্যার, ওখানে তো এই দিতেও ট্রেন পারে। দিবে না দিয়ে কেন যায়। স্যার? চিটাগাং এর রাস্তা দিবে না কেন? দিলে তো রাজশাহী স্যার তাদেরই লাভ হচ্ছে। জান কুমিল্লা একটু কনফিউজিং, মাঝখানে পড়ছে, থামবে কি থামবে না, অনেক confusing। ব্রাহ্মণবাড়িয়া ধরে রাজশাহী থেকে করবো, ঢাকা থেকে চিটাগাং টিকিট। স্যার, তো দুই রোড। রাজশাহী থেকে তো দিবে না স্যার। স্যার যদি অনলাইন হয় যে কোনো স্টেশন থেকে দিবে, আর যদি স্যার অফলাইন হয় ম্যানুয়ালি দেয়, তাহলে স্যার ম্যানুয়ালি যেটা টিকিট ছিল- দেয় নাকি রেলওয়ে বাংলাদেশ এখন? স্যার আগে দিত স্যার, এখন এটা off হয়ে আগে গেছে। আগে তো টাইম মেশিনে রাজশাহী থেকে দিবে স্যার, ট্রেন টিকিট দিবে। দিবে না, একদম টিকিট দিবে না। কারণ পুরাটা অনলাইন সিস্টেম। টিকিট হচ্ছে কি র্যাপিড প্রসেসিং সিস্টেম বলে, মানে আমার এখন আমি 67 নাম্বারের বি সিটটা বুক করছি, তো সারা বাংলাদেশে ওই সিটটা বুক হয়ে গেছে, কারণ ওটা সেন্ট্রাল সিস্টেমে বুক হয়ে গেছে, রাইট? বাট আমার বলার উদ্দেশ্য বুকিংটা না, আমার বলার উদ্দেশ্য, এটা মেনশন করার উদ্দেশ্য হচ্ছে কি এই যে রেল স্টেশনের যে কম্পিউটারগুলা, এই কম্পিউটারগুলো নিশ্চয়ই একটা সিঙ্গেল নেটওয়ার্কে কানেক্টেড, তাই না? সেটা রাজশাহী হোক, বগুড়া হোক, আর ইয়েতে হোক, ওই কি বলে রাজশাহীতে তো এখন, হ্যাঁ, যমুনা ব্রিজ দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে না, আমি হঠাৎ করে কনফিউজড হয়ে গেছিলাম যে রাজশাহী আগে ডিসকানেক্টেড ছিল, ব্রড গেজ এবং মিটার গেজের মধ্যে কানেক্টিভিটি ছিল না আগে, পরে করা হয়েছে, যমুনা ব্রিজ দিয়ে করা হয়েছে কানেক্টিভিটি, কারণ এখন রাজশাহীতেও ডিজিটাল টিকিটই করা হয় এই একই সিস্টেমে। যাক, আমি যেটা বলছিলাম, সারা বাংলাদেশে যেখানে রেল স্টেশন আছে, এই রেল স্টেশনগুলো প্রত্যেকটাই কানেক্টেড। ইভেন আমি গত ক্লাসে বলছিলাম না যে আমাদের যে মোবাইল নেটওয়ার্ক আমরা ইউজ করি, ইন্টার ডিস্ট্রিক্ট যত নেটওয়ার্ক ইউজ করি, সব রেলওয়ের উপরে ডিপেন্ডেন্ট, রেল লাইনের পাশ দিয়ে কানেক্টিভিটি গেছে, ইন্টারসিটি কানেক্টিভিটি গুলো গেছে। রেল লাইনই হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আনইন্টারাপ্টেড, মাঝখানে কোনো ব্রেক নাই। আগে যেটা ছিল, যেমন নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য একটা ব্রেক ছিল, আমরা গোয়ালন্দ ঘাটে গিয়ে লঞ্চে স্টিমারে উঠতে হইতো, ওই পারে গিয়ে আবার ট্রেনে উঠতে হইতো, তার মানে দুইটার মধ্যে একটা ব্রেক ছিল, এখন ব্রেক নাই। ওকে, সো যেটা হচ্ছে যে এখন সব পুরাটাই কানেক্টেড। এখন এই কানেক্টেড এর মধ্যে রেল লাইনে এখন যদি এরকম হয় যে আমার কুমিল্লা স্টেশনে, চিটাগাং স্টেশনে, নোয়াখালী স্টেশনে, ফেনী স্টেশনে প্রত্যেক জায়গায় কম্পিউটার চালানোর জন্য ঢাকায় কমলাপুরে রাখা সার্ভারটার সাথে আলাদা আলাদা কেবল টানতে হবে, যেরকম আমি ইলেকট্রিক্যাল সুইচের কথা বলছিলাম, তাহলে চিন্তা করেন অবস্থা, সারা বাংলাদেশে কত স্টেশন, আর রেল লাইনের মধ্যে কেবলের জন্য জায়গায় দেওয়া যাবে না, আর কি পরিমাণ খরচ হবে, তাই না? খুব ডিফিকাল্ট, এবং এটা মেইনটেনেন্সও কঠিন হয়ে যাবে। যেই কারণে রেলওয়ে ইন্টেনশনালি বাই কম্পালশন এই বাস টোপোলজিতে যেতে বাধ্য হয়েছে, যে রেল লাইনের সাথে সাথে এরকম মেইন কেবল যাবে, যেখানে যেখানে স্টেশন করার ইচ্ছা সেখানে সেখানে কানেকশন এখানে এক্সটেন্ড করে দিবে। এইটা হচ্ছে কি বাস টোপোলজি, লিনিয়ার বাস টোপোলজি। ক্লিয়ার? এবার আসি আমরা রিং টোপোলজি। সবই গুগলে আছে, বুঝছেন, কিছুই লাগে না। এটাকে ধরি আমরা রিং টোপোলজি, বোঝাই যাচ্ছে রিং এর মতো, তার মানে আমার যতগুলো কম্পিউটার সব একটার সাথে আরেকটা এইভাবে রিং এর মতো কি আছে। এখন রিং বললেই আমাদের গোল একটা সার্কেল চোখে পড়ে, এটাকে গোল হইতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ।
আসল কথা হচ্ছে কি যে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এই ধরনের টোপোলজি ইউজ করা হয় হচ্ছে কি সাধারণত ব্যাকবোন নেটওয়ার্কের ক্ষেত্রে। ব্যাকবোন নেটওয়ার্ক কি? ব্যাকবোন নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ধরেন এই যে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, বিভিন্ন বিডিকম নামে আছে, লিঙ্কট্রি নামে আছে, আমরা নেটওয়ার্কস নামে আছে, বড় বড় গুলা, মেট্রোনেট, এই ধরনের বড় বড় যারা আইএসপি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আসলে ওই যে আমি বলছিলাম বিটিসিএল এর থেকে মগবাজার থেকে কানেকশনটা তাদের হেড অফিসে নেয়, বা এনওসি বলে তাদের হেড অফিসের জায়গায়, নেটওয়ার্ক অপারেশন সেন্টার বলে, নেটওয়ার্ক অপারেশন সেন্টারে কানেকশন নেয় এবং ওখান থেকে সারা দেশে বা সরি সারা শহরে কানেকশন ছড়িয়ে বেড়ায়। সারা শহরে ছড়ানোর সময় তাদের উত্তরাতে একজন ক্লায়েন্ট আছে, আর হেড অফিস হচ্ছে গিয়ে এনওসি হচ্ছে গিয়ে গুলশান 1 নম্বরে, কথার কথা মহাখালীতে, মহাখালী কমার্শিয়াল এরিয়াতে। কারণ মহাখালী থেকে উত্তরা, আবার মহাখালী থেকে খিলগাঁও, মহাখালী থেকে সায়দাবাদ, প্রত্যেকটা আলাদা আলাদা কেবল যাবে প্রত্যেকটা ক্লায়েন্টের ওখানে? তা তো না, তাই না? তাই তারা করে কি, এটা সম্ভব না, এফিসিয়েন্ট না। তাই তারা করে কি, বড় বড় এলাকা ক্লাস্টারের মধ্যে একটা করে এনওসি রাখে, মানে একটা করে পয়েন্ট, একটা করে মেজর পয়েন্ট। এখন এই প্রত্যেকটা মেজর পয়েন্ট সবাই আবার মগবাজারে কানেক্টেড না, শুধু গুলশানটা মগবাজারে কানেক্টেড। এখন দেখা যাচ্ছে গুলশানটা থেকে ওরা মগবাজার, ওদের যে মগবাজার ব্রাঞ্চ আছে, ওদের যে সেই খিলগা বা তালতলা ওখানে বা বাসাবোতে একটা ব্রাঞ্চ আছে, কথা কথা, আবার এদিকে হচ্ছে কি উত্তরাতে একটা আছে, বসুন্ধরা আবাসিক এলাকায় একটা আছে। তো এরকম বিভিন্ন এলাকায় যদি যে মেইন পয়েন্টগুলো, এগুলাকে প্রত্যেকটাকে কানেক্ট করছে একটার থেকে আরেকটা। ঠিক সেরকম আগের মতো গুলশান থেকে সবাইকে কানেক্ট করে নাই, গুলশান থেকে কানেক্ট করছে নেক্সট হব, তার থেকে কানেক্ট করছে তারপরেরটা, তার থেকে কানেক্ট করছে তারপরটা, কিন্তু সেটা সার্কুলার হবে এমন কোনো কথা নেই, সেটা সার্কেল মানে গোল সার্কেল হবে এমন কোনো কথা নেই, এক আঁকা বাঁকা হইতে পারে, বাট কনসেপ্টটা হচ্ছে গিয়ে যেটা সার্কেলের মতো একটা কমপ্লিট চেইন। এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে গিয়ে এর মধ্যে কোনো একটা কানেক্টিভিটি, ধরেন এই যে গোল যে কানেক্টিভিটি যে লাইনটা আছে, আমি একটা লাইন কোনো কারণে কেটে গেল, স্টিল সব কয়টা কম্পিউটারই নিজেদের মধ্যে কানেক্টেড অন্য পথ দিয়ে। সুতরাং কখনোই কেউ ডিসকানেক্টেড পুরোপুরি হইতে হইলে তার দুই দিকের কানেক্টিভিটি ইন্টারাপ্টেড হইতে হবে। এই কারণে ব্যাকবোন যখন তৈরি করা হয় যে কোনো জায়গায়, তখন ব্যাকবোনে এই রিং টোপোলজি ইউজ করা হয়। ক্লিয়ার? তারপরে টোপোলজিটা খুব কমন, এইটাই সবচেয়ে ওয়াইডলি ইউজ টোপোলজি, হ্যাঁ, স্টার টোপোলজি। একটা প্রশ্ন ছিল রিং টপোলজি সম্পর্কে। বলেন বলেন। সেটা হচ্ছে যেমন আমরা আমাদের বাসায় নেট আছে, তো আমাদের নেট থেকে তো আমার এখান থেকে তো অন্য কাউকে আমি দিই নাই, এটা আমার এখানে এসে শেষ হয়ে গেছে, এটা তো অন্য কোনো ফিজিক কানেক্ট করে না। না না, ওইটা রিং না, তো আপনার বাসা যেতে গেছে। রিং ওটা হচ্ছে ring কি হবে না। ব্যাকবোনটা, শুধু ব্যাকবোনটা, আইএসপি ব্যাকবোন, যেটা মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নিজের ব্যাকবোন যেটা ইউজ করতেছে, তাদের একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার যে কানেক্ট করতেছে, সেটার কথা বলছি আমি। বলতে চাচ্ছি স্যার উত্তরার সাথে বসুন্ধরা, বসুন্ধরার সাথে খিলগাঁও, খিলগাঁওর সাথে ওকে স্যার, ওই সেন্টার গুলা, জি স্যার। ব্যাকবোন যে। তাইলে এবার ওই বসুন্ধরায় ইন্টারনেট সেন্টারে ইন্টারনেট পৌঁছাইলো, বাট এবার বসুন্ধরা থেকে আপনার বাসায়, ধরে নিলাম আপনার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়, ওইখানে এই যে আপনার ঘরে যে ইন্টারনেটটা পৌঁছাচ্ছে, সেই ইন্টারনেটটা পৌঁছানোর জন্য ওই সেন্টার থেকে আপনার বাসা পর্যন্ত একটা কেবল, আপনার পাশের বাসা পর্যন্ত একটা কেবল, আপনার উপরের তলা পর্যন্ত একটা কেবল, আপনার নিচের তলা পর্যন্ত একটা কেবল, এরকম করে কি কেবল যায় একদম ওই বসুন্ধরার একটা সেন্টার থেকে? স্যার সাধারণত যেটা করা হয়, বসুন্ধরার একটা সেন্টার থেকে আপনার বাসার বিল্ডিং এ অথবা তার আশেপাশে কোথাও একটা মেজর জায়গায় ওরা একটা কানেকশন নিয়ে আসে। এবার ওই হ্যাঁ, আমার বাসা বা ওই আশেপাশে কয়েকটা বাসার জন্য একটা পয়েন্ট তৈরি করে রাখে, ওই পয়েন্ট থেকে সবার একটা পয়েন্ট তৈরি করে রাখে, সেই পয়েন্ট থেকে কাছাকাছি যারা, তাদের কাছে আবার ছড়ায় যায়। এখন কল্পনা করেন ওই পয়েন্টের থেকে আপনাদের সবার বাসা ছড়ায় গেল, জিনিসটা কি শেপ হইলো? স্টার। স্টার টাইপের। তাহলে স্যার আমরা যে বাসায় যে ওয়াইফাইটা কানেক্ট করি, এটা তাহলে স্টার টপোলজি। অ্যাবসলিউটলি, এটা হচ্ছে স্টার টপোলজি, বাট এইটার আরেকটা নাম আছে, সেটাকে বলে এক্সটেন্ডেড স্টার টপোলজি। এটা আসলে শুধু স্টার না, কারণ শুধু স্টার হচ্ছে গিয়ে সোর্স মাঝখানে, চারিদিকে সবাই রিসিভার, কিন্তু আমরা তো সোর্স মাঝখানে নিয়ে বসে নাই। আপনার বাসার আশেপাশে যে সোর্সটা ছিল, পয়েন্টটা যেটা ছিল, একটু আগে আলোচনা করলাম, এই পয়েন্টটা তো আবার কারো কাছ থেকে নিছে জিনিসটাকে।
তাই না? তার মানে এই পয়েন্টের মতো আরো এরকম কয়েকটা পয়েন্ট আছে যেটা স্টার শেপে আছে, ওই পয়েন্টগুলো থেকে আবার স্টার তৈরি হয়েছে, তাই এটাকে বলি আমরা এক্সটেন্ডেড স্টার। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেছে, এটা আমি এখন লিখেছি, লেটস অ্যাড দ্য ওয়ার্ড এক্সটেন্ডেড। এই দেখেন ঘটনা কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে সিম্পলার ভার্সন। সে আমার এই পয়েন্টের থেকে প্রথম 4 কোণা বাক্স থেকে 3টা পয়েন্ট বেরিয়েছে, আবার এইগুলা থেকে আবার এক্সটেন্ডেড হইতেছে, তাই না? স্টারটা এইরকম কনসেপ্টই আসলে নেটওয়ার্ক হয় নরমালি। এই যে এই কনসেপ্টটা যদি দেখি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, আপনার বাসার পাশের পয়েন্টে গেছে, ওখান থেকে আপনাদের বাসা যাচ্ছে, এইটাকে আমরা বলছি এক্সটেন্ডেড স্টার টোপোলজি। নরমালি 99% নেটওয়ার্ক কিংবা তার চেয়ে বেশি সব নেটওয়ার্কই প্রায় স্টার এক্সটেন্ডেড স্টার টোপোলজি তে চলে। আমরা যত নেটওয়ার্ক ইউজ করি, ওই যে বললাম শুধু ব্যাকবোনটা আমরা রিং এ ইউজ করতেছি, রেলওয়ের এটা আমরা এরকম লিনিয়ার বাসে ইউজ করতেছি, বাট অফিস, আদালত, ইন্ডাস্ট্রি, কল কারখানা, দেশের ইন্টারনেট কানেকশন সব জায়গায় আমরা এই এক্সটেন্ডেড স্টার ইউজ করতেছি। ওকে, দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ইন্টারনেট। রুল আমিন, আমি ক্লাস দিচ্ছি, আপনাকে আমি 10টার পরে ফোন করবো না, হ্যাঁ ঠিক আছে, সরি। তো এইটাকে বলা হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড স্টার টোপোলজি। ওকে, তাহলে স্টার বুঝে গেছি কি জিনিস, আর ট্রি হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড স্টার টোপোলজি, যেটা আমরা এইমাত্র দেখলাম, সেটাকে বলি আমরা ট্রি টোপোলজি। গাছের মতো, ওই যে বলছি একটা কাণ্ড, কাণ্ড থেকে ব্রাঞ্চ, ব্রাঞ্চের থেকে ছোট ছোট ব্রাঞ্চ, ছোট ছোট ব্রাঞ্চের থেকে ছোট ছোট ডাল, সেখান থেকে পাতা, সেম ফর্মুলা, সেম প্যাটার্ন। এটাকে আমরা ট্রি টোপোলজি বলি বা এক্সটেন্ডেড স্টার টোপোলজি বলি। আর হায়ারার্কিক্যাল আমি আগে বলছিলাম কি, অর্গানাইজেশন চার্টের মতো, একটা পয়েন্ট থেকে আরো 2টা পয়েন্ট তৈরি হয়েছে, ওই 2টা থেকে আরো 3টা পয়েন্ট তৈরি হয়েছে, কিন্তু এই নিচের 3টা পয়েন্ট অন্য 3টা পয়েন্ট, অন্য ব্রাঞ্চের পয়েন্টের কাছে কোনোভাবেই কমিউনিকেট করতে পারে না, তাদের কমিউনিকেশন ঠিক তাদের উপরের লেভেল পর্যন্ত সীমাবদ্ধ। এইরকম নেটওয়ার্ক সাধারণত ইউজ করা হয় যেখানে খুব হাইলি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়, বা এমন কোনো জায়গায় যেখানে এটাকে ওপেন করা যাবে না, যেমন একটা রিসার্চ ইনস্টিটিউট, যেমন ডিফেন্সের জায়গায়, বাংলাদেশ ডিফেন্সে না, বাট কোনো একটা জায়গায় ডিফেন্স যেখানে সিক্রেসি মেনটেন করতে হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় সবার সব জায়গায় অ্যাক্সেস থাকার দরকার নেই। সুতরাং প্রত্যেকটা নেটওয়ার্ককে ফিজিক্যালি রেস্ট্রিক্ট করা হয় নোড নোড বেসিসে। এই পয়েন্ট থেকে যারা কানেক্ট হয়েছে তারাই শুধু এইটুকু অ্যাক্সেস করতে পারবে, অন্য জায়গায় অ্যাক্সেস করতে পারবে না। এই ওয়েতে যখন নেটওয়ার্ক সাজানো হয় তখন এটাকে বলতেছি আমরা হায়ারার্কিক্যাল টোপোলজি। ওকে, লাস্ট হচ্ছে কি মেশ টোপোলজি বা ম্যাশ টোপোলজি, সরি আমার উচ্চারণ একটু ভুল হতে পারে, ম্যাশ টোপোলজি। ছবিটা ওই যে গুগলের যে ফিক্সারটা দেখেন, ওগুলো দেখলে একটু বুঝতে সুবিধা হয়, সাথে সাথে দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কোনটা দেখাবো, হায়ারার্কিক্যাল দেখাবো? হায়ারার্কি স্যার। Okay. এই হচ্ছে হায়ারার্কিক্যাল টোপোলজি। এর থেকে কানেক্টেড হচ্ছে কি এই দুজন, এই দুজন থেকে কানেক্টেড এইটা, দেখতে অনেকটা স্টার এক্সটেন্ডেড স্টারের মতোই লাগতেছে, কিন্তু পার্থক্য হচ্ছে এক্সটেন্ডেড স্টারে আমরা এই যে এই ভদ্রলোক একদম ডান দিকের কোনায় যে ভদ্রলোক, সেই ভদ্রলোক এই বাম দিকের কোনার ভদ্রলোকের সাথে এই নেটওয়ার্কের থ্রু দিয়ে কানেক্ট করতে পারে। বাট হায়ারার্কি নেটওয়ার্কের মধ্যে যে কাজটা করা হয়, এই কানেক্টিভিটিটা রেস্ট্রিক্টেড। এই ডান দিকের সর্বডানের ভদ্রলোক এবং তার পরের ভদ্রলোক শুধুমাত্র তাদের মাথার উপরে যে ভদ্রলোক আছে তার সাথেই কানেক্ট করতে পারে, অন্য কোনো জায়গা পর্যন্ত তারা পৌঁছাইতে পারে না ফিজিক্যালি। নেটওয়ার্কের টেকনোলজি বা ডিজাইনটাই ওরকম, সেই হিসাবে এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কিক্যাল টোপোলজি। বুঝা গেছে? জি স্যার। ওকে, এইবার আসি আমরা সেই ম্যাশে। তাহলে ম্যাশ যখন বলতে হচ্ছে ভর্তা, তখন তার মানে এটা কোনো নির্দিষ্ট শেপ নাই, নির্দিষ্ট প্যাটার্ন নাই, নির্দিষ্ট কোনো কিছু নাই। লেটস সি মেশ টোপোলজি। সবাই সবার সাথে নেটওয়ার্ক করা, ইভেন সবাই সবার সাথে সবসময় থাকবে এমন কোনো কথা নাই। এমনও হইতে পারে যে কোনো কোনো সময় ধরেন এখানে আছে, এইখানে এই লাইনটা ডিস্টেন্সটা অনেক বেশি, এই লাইনটা ডিস্টেন্সটা অনেক বেশি, নাও হইতে পারতো কানেক্টিভিটি।
এই যে এখানে এই এক্সাম্পলে দেখা যাচ্ছে, দেখেন এই এক্সাম্পলে উল্টা পাল্টা, কারো কোনো ডিসিপ্লিন নাই, কে কার সাথে কানেক্ট করছে, তাই না? যে যাকে পাচ্ছে যার সাথে পাচ্ছে কানেক্ট করে ফেলতেছে। এইটা হচ্ছে কি সেই ম্যাশ টেকনোলজি, আলো ভর্তা টেকনোলজি। মোবাইল নেটওয়ার্কের মতো এটা অনেকটা। মোবাইল নেটওয়ার্কও সাধারণত আমাদের যদি কাছাকাছি পাওয়া যায় 3টা পর্যন্ত বিটিএস এ একসাথে কানেক্ট করতে পারে আমাদের একটা ফোন, 3টা বিটিএস। এবং এই বিটিএস বেসড পজিশনিং যেটাকে বলে, যে আপনার এক্স্যাক্টলি মোবাইলটা কোন জায়গায় আছে, এটা যেমন আমরা জিপিএস দিয়ে করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, দ্যাটস সেপারেট, ওটা কিন্তু বিটিএস এর উপর ডিপেন্ডেন্ট না। জিপিএস আমরা বলি না, জিপিআরএস না, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে স্যাটেলাইটের থ্রু দিয়ে করা হয়, ওইটা অ্যাকুরেট। বাট বিটিএস এর থ্রু দিয়ে এক ধরনের পজিশনিং সিস্টেম আছে, হ্যাঁ, টাওয়ার বেসড পজিশনিং সিস্টেম বলে এটাকে। এই টাওয়ার বেসড পজিশনিং সিস্টেম হচ্ছে কি, ও সাধারণত 3টা টাওয়ারের উপরে বেস করে আপনার সিগন্যাল কোথা থেকে রিসিভ হচ্ছে, সুতরাং আপনি এই 3টার মধ্যে কাছাকাছি কোন টাওয়ারের বেশি কাছাকাছি আছেন, এইটাকে অ্যাসেস করে একটা অ্যাপ্রক্সিমেট এরিয়া বলতে পারে যে আপনার মোবাইলটা এখন এই মুমেন্টে কোথায় আছে। ওকে, তার মানে তখন সে মাল্টিপল টাওয়ারে কানেক্ট করতে পারে মোবাইলটা, ওইটাও এক ধরনের মেশ টপোলজি। কিন্তু আসলে ডেটা ট্রান্সফারটা আর মেশ হিসাবে হয় না। আপনি যেই টাওয়ারের সবচেয়ে কাছাকাছি আছেন, যেটা সবচেয়ে পাওয়ারফুলি কানেক্টেড, সেটা থেকেই আপনি সিগন্যাল পান, সেটা থেকেই আপনি কলটা আসে, সেটাতেই আপনি ডেটা ইউজ করেন। সুতরাং আপনি সেখানে এক্সটেন্ডেড স্টার টপোলজিতে চলে যাচ্ছেন। ওকে, ম্যাশটা কোথায় ইউজ হয়, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলি। আমরা দেখছেন যে এই যে ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার অ্যালার্ম আছে না বিভিন্ন বড় বড় অফিস গুলাতে, ফ্লোর গুলাতে, এই ফায়ার অ্যালার্ম গুলা, সেন্সর গুলা কখনো দেখছেন ছাদের মধ্যে গোল গোল সেন্সর লাগানো থাকে না, স্মোক ডিটেক্টর? জি স্যার, লাগানো থাকে। এই স্মোক ডিটেক্টর কিভাবে কাজ করে? স্যার ধোঁয়া এই ধরনের কিছু মানে ধোঁয়া একসাথে দেখতে পাবেন না, ধরুন না কোনো এক্সপেন্ড হলেই অ্যালার্ম শুরু হয় আর কি। ওই স্মোক ধোঁয়া চেক করা, ডিটেক্টর, কোথাও ধোঁয়া হচ্ছে কিনা, আগুন আগুন লাগছে কিনা, এগুলো চেক করা। আচ্ছা আসেন ঠিক আসেন। কেমনে বোঝে? ও কি দেখতে পায়? ওর কি চোখ আছে যে ধোঁয়া দেখতে কিরকম, সেরকম দেখতে কিছু একটা দেখলেও অ্যালার্ম বাজাবে? এখানে হিট মানে কাউন্ট করে, হিট হয়ে যদি তার মানে গরম বেশি পড়লে অ্যালার্ম বাজবে? এরকমটাও না। আচ্ছা, না ঠিকই আছে, অসুবিধা নেই, জিনিস এরকমই। সাধারণত এই ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম, স্ট্যান্ডার্ড ফায়ার ডিটেকশন সিস্টেম, একটা হচ্ছে স্মোক ডিটেকশন সিস্টেম আর একটা হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম, দুইটা সিস্টেম, দুইটা আলাদা। হ্যাঁ, একটা হচ্ছে স্মোক ডিটেক্টর আর একটা হচ্ছে ফায়ার ডিটেক্টর। ওকে, স্মোক ডিটেক্টর যেটা হয় যে ওর ভিতরে একটা অপটিক্যাল ইয়ে থাকে, সেন্সর থাকে এবং একটা লেজার লাইট থাকে। এভাবে বলি আমরা যে একটা একটা এই যে গোল যে বাক্সটা যেটা দেখছি, গোল যে এটার এক মাথায় একটা লেজার লাইট ধরে নেন, আরেক মাথায় একটা সেন্সর, ভিতরে একটা ব্যাটারি থাকে। এইবার লেজার লাইটটা সবসময় জ্বালানো থাকে। স্মোক যদি একটু ঘন হয় ধোঁয়া, তাহলে লেজারটা সেন্সর পর্যন্ত পৌঁছাইতে বাধাগ্রস্ত হয় আলোটা। সেন্সরটা যখন আলো পায় না এবং এটা ভালো পরিমাণে পায় না, তখন সে প্যানিক করা শুরু করে, তখন সে বলে যে ভাই এখানে কিছু একটা গোলমাল আছে। এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। আর ফায়ার ডিটেক্টরে শুধু স্মোক দিলে হয় না, মানে স্মোক ডিটেক্টরের একটা সমস্যা হচ্ছে গিয়ে, কোনো একজন নতুন ঝাড়ুদার এসে ঝাড়ু দিল, খুব ধুলা হইলো, বা আপনার কার্পেটটাকে আপনি লাঠি দিয়ে 2-3টা বাড়ি দিলেন, অনেক ধুলা হইলো, স্মোক ডিটেক্টর অ্যালার্ম বাজানো শুরু করে দিবে, কারণ ও দেখতে পাচ্ছে না, লেজার যাচ্ছে না। আর ভালো ভালো জায়গায় সাধারণত স্মোক ডিটেক্টর না, ফায়ার ডিটেক্টর থাকে, ওখানে দুইটা সেন্সর একসাথে থাকে। একটা থাকে হচ্ছে স্মোক ডিটেক্টর, যেখানে ধোঁয়া দেখতে পায় কি পায় না, মানে লাইট যায় কি যায় না, এটার উপর ডিপেন্ড করে। সে একই সাথে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, সাধারণত 40 ডিগ্রি আমাদের দেশের জন্য 40 ডিগ্রি সেন্টিগ্রেড হিট বার ক্রস করলো কিনা। যদি দুইটা একসাথে হয় তখন সে বোঝে এখানে আগুন লাগছে। এটা ঝাড়ুর ময়লাও না, ঝাড়ুর ধুলাও না, এটা আবার ঠান্ডা আগুনও না, এটা একদম গরম গরম আগুন। সেক্ষেত্রে তাপমাত্রা তো